নমস্কার, শুনছেন শ্রীময়ীর গল্প। আজকে শোনাচ্ছি শ্রী সৈকত মুখোপাধ্যায়ের বড় গল্প দীঘল বাড়ির দুরন্ত দিনগুলো। আমার নাম নীল চ্যাটার্জি। বাড়ি কলকাতার বরানগরে, কিন্তু বাড়িতে আমি থাকি কম। বছরের বেশিরভাগ সময় ভারতবর্ষের নানান বনে জঙ্গলে ঘুরে ঘুরেই আমার সময় কেটে যায়। কানহা, করবেট, কেওলাদেও, কাজিরাঙ্গা, কোনো জঙ্গলই বাদ নেই। আসলে আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। বন্যজন্তু, পাখি, ফুল, প্রজাপতি এসবের ছবি তুলি। প্রথমে ছবি তোলাটা ছিল হবি, কিন্তু তারপর আস্তে আস্তে যখন বেশ নামডাক হয়ে গেল, তখন এটাকেই জীবিকা করে নিলাম। এখন অনেক টিভি চ্যানেল কিংবা নেচার ম্যাগাজিনে ভারতের বন্য জীবনের ওপর ডকুমেন্টারি বানাতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি তাদের প্রয়োজন মতন ছবি তুলে দিই। সেটা হাতির ছবিও হতে পারে, আবার ফড়িংয়ের ছবিও হতে পারে। প্রকৃতির রাজ্যে সবাই সমান সুন্দর, সমান গুরুত্বপূর্ণ। গত মাসে এরকম এক ইন্টারন্যাশনাল চ্যানেলের পক্ষ থেকে আমার কাছে খবর এলো, তারা নাকি হর্নবিল পাখির ওপর একটা ডকুমেন্টারি বানাতে চায়। তারা আমাকে বললেন, ডুয়ার্সের জঙ্গল থেকে হর্নবিল পাখির কিছু মুভি আর স্টিল তুলে দিতে হবে। ডুয়ার্সে অজস্রবার গিয়েছি, দিনের পর দিন জঙ্গলে থেকেছি, কিন্তু হর্নবিল পাখির ওপরে এর আগে কোনো কাজ করিনি। হর্নবিল পাখির বাংলা নাম ধনেশ। যত বড় পাখি তার তত বড় ঠোঁট। কোনো কোনো প্রজাতির ধনেশের ক্ষেত্রে সেই বিশাল ঠোঁটের ওপর আবার একটা উল্টানো শিংয়ের মতো ব্যাপার থাকে। আমাদের নর্থ বেঙ্গলের জঙ্গলে বেশ কয়েক জাতের হর্নবিল পাওয়া যায়। কোনোটার নাম বাড়াকাও, কোনোটার নাম ছোটা কাও, কোনোটার নাম কোলেপ। কিন্তু ধনেশের সেরা ধনেশ হলো রাজধনেশ, যার ইংরেজি নাম গ্রেট পায়েড হর্নবিল। রাজ তো সত্যিই রাজ, যেমন বিরাট তার চেহারা, তেমনি তার সাদা কালো পালক আর হলদে ঠোঁটের বাহার। কিন্তু জঙ্গলে ওদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। গ্রেট হর্নবিল এখন রেয়ার বার্ড। ওদের দেখা পাওয়া কঠিন বলেই ঠিক করলাম ওই গ্রেট হর্নবিলের ছবি তুলব, স্পেশালি তাদের বাসা বাঁধা আর বাচ্চা বড় করার ছবি। সে এক দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। কেন সেটা পরে বলছি। যাই হোক, ক্যামেরা নিয়ে পৌঁছে গেলাম আলিপুরদুয়ার। সেখান থেকে বক্সা টাইগার রিজার্ভের ভেতর জয়ন্তী গ্রাম। প্রথমেই জয়ন্তী গেলাম, কারণ ওখানে রয়েছে ফরেস্ট গার্ড মানিক বর্মন। সে আমার অনেক এক্সপিডিশনের সঙ্গী। আমার সঙ্গে তার সম্পর্ক দাদা ভাইয়ের মতো। ডুয়ার্সের জঙ্গলকে মানিক ভীষণ ভালো চেনে। এত বড় জঙ্গলের মধ্যে কখন কোন ডোবায় লেপার্ড জল খেতে আসবে, আর কোন ঘাসের বনে কোন ঋতুতে লাল মুনিয়া বাসা বাঁধবে, সমস্ত তার নখদর্পণে। তাই ডুয়ার্সের জঙ্গলে ছবি তুলতে এলেই আমি মানিককে সঙ্গে না নিয়ে কোথাও যাই না। এবারে কিন্তু মানিক আমার সঙ্গী হতে পারল না। আগে থাকতেই ওকে ফোনে বলে রেখেছিলাম, তাই ও নিউ আলিপুরদুয়ার স্টেশনে আমার জন্যে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। কিন্তু ওইটুকুই। গাড়ি নিয়ে জয়ন্তীতে পৌঁছনো মাত্রই মানিক এগিয়ে এসে ভারী কাঁচুমাকচু মুখে জানালো, জঙ্গলে এলিফ্যান্ট সেন্সাস মানে হাতি গুনতির কাজ চলছে, তাই একজন ফরেস্ট গার্ডেরও ছুটি মিলবে না। ও নিজেও ছুটি পায়নি, তাই এ যাত্রায় আমার সঙ্গে যেতে পারবে না। আমি বললাম, তাহলে জয়ন্তীর জঙ্গলেরই ছবি তুলি, এখানে তো তুই আমার সঙ্গে থাকতে পারবি। মানিক মাথাটা চুলকে বলল, সেটা হলে তো খুব ভালোই হতো, কিন্তু এখন জয়ন্তীর জঙ্গলে একটিও রাজধনেশ নেই। জয়ন্তী তো প্রায় সমতল। ওদের এখন পাওয়া যাবে পাহাড়ের আরেকটু উঁচুতে, যেখানে বড় বড় চিকরাশি আর ময়নার গাছ আছে। ওই রকম আকাশ ছোঁয়া গাছের কোটরেই এই এপ্রিল মাসে রাজধনেশ বাসা বাঁধে। ওর কথা শুনে আমি বললাম, তা পাহাড় তো চারিদিকেই, মাইলের পর মাইল পাহাড় আর জঙ্গল। তার মধ্যে কোন জায়গাটায় যেতে হবে সেটা তুই বলে দে, আমি না হয় একাই চলে যাব। মানিক বলল, দাঁড়াও দেখছি। তারপর ওয়াকি টকি বার করে হড়বড় করে কথা বলতে শুরু করলো। কথা শুনে বুঝতে পারছিলাম ও নানান জঙ্গলের ফরেস্ট গার্ডদের কাছে খোঁজ করছে তাদের এরিয়ায় গ্রেট হর্নবিল আছে কিনা। তারপর ওয়াকি টকির সুইচ অফ করে বলল, নীলদা, তুমি দীঘল বাড়ি চলে যাও। ওখানে ডিউটিতে আমার বন্ধু সুকুমার ভাওয়াল আছে, সেও ফরেস্ট গার্ড। কদিন আগেই সুকুমার একজোড়া হর্নবিল দেখেছে। খুব সম্ভবত পাখি দুটো বাসা বাঁধার তোড়জোড় করছে।
তুমি যদি এখন যাও তাহলে একেবারে শুরু থেকে শেষ অবধি ফিল্মে ধরতে পারবে। কিন্তু একটা মুশকিল আছে। আমি বললাম, আবার কি মুশকিল? দিঘলবাড়ি অবধি তো গাড়ি যাওয়ার মতো রাস্তা নেই। কাল সকালে তোমাকে আমি হাতিবাড়ি অবধি পৌঁছে দিতে পারি, তারপর ওখান থেকে 16 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে। পারবে তো? আমি বললাম, আমাকে এইভাবে অপমান করিস না মানিক। পারবে তো আবার কি কথা? তুই তো আমার সঙ্গে অনেক ট্রেক করেছিস, কখনো দেখেছিস আমাকে পিছিয়ে পড়তে? মানিক থতমত খেয়ে বলল, না তা ঠিক, আর ওই রাস্তাও এমন কিছু চড়াই নয়, আস্তে আস্তে ঢালু হয়ে উঠে গেছে। কিন্তু নীলদা, তোমাকে তো এবার মাল বইবার জন্যে কোনো পোর্টারও দিতে পারবো না। সবাই তো ওই এলিফ্যান্ট সেন্সাসের কাজে গেঁথে গেছে। আমি বললাম, দরকার নেই, আমার ক্যামেরা ব্যাগ আর অল্প কয়েকটা জামা কাপড় হ্যাভারসাকে ভরে নিয়ে আমি দিঘলবাড়ি চলে যাচ্ছি, আর বাকি মালপত্র তোর কাছেই রেখে যাব। তোর ওই কাজ তো 10-12 দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, তখন না হয় তুই ওগুলো নিয়ে দিঘলবাড়িতে চলেই আসিস। কিন্তু আমাকে এখনই যেতে হবে রে, নইলে হর্নবিলের বাসা বাঁধার ওই ফার্স্ট স্টেপগুলো আমি মিস করে যাব, ডকুমেন্টারিটা ইনকমপ্লিট থেকে যাবে। তাই ঠিক হলো। প্রথম রাতটা জয়ন্তী নদীর ধারে মানিকের কাঠের বাড়িতে কাটালাম। একটু রাত হতেই বনের শব্দ শুরু হলো। অন্ধকারের মধ্যে থেকে ভেসে আসছিল সাম্বার হরিণের ডাক, পেঁচার ডাক, আরও কত নাম না জানা পাখির ডাক। এক ধরনের ঝিঁঝি পোকা এদিকে খুব ডাকে। শুনলে মনে হয় মাটির নিচে কোনো ঘরে যেন কেউ অনেক সোনার মোহর ছড়িয়ে দিচ্ছে তো দিচ্ছেই। আর এই সব শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল পাথর থেকে পাথরে ধাক্কা খেতে খেতে ছুটে চলা জয়ন্তীর খরস্রোতের শব্দ। বারান্দায় বসে বসে দেখছিলাম নদীর ওপারের পাহাড়গুলোয় একটার পর একটা আগুনের মালা এদিক থেকে ওদিকে ছড়িয়ে পড়ছে। এই এপ্রিল মাসে বনের ঝরা পাতায় আগুন লাগে, ওগুলো তারই আলো। ভোর হতেই মানিক আমাকে নিয়ে বেরিয়ে পড়ল হাতিবাড়ির দিকে। হাতিবাড়ি অবধি আগেও অনেকবার এসেছি, কিন্তু ওখানে পৌঁছানোর পর মানিক আমাকে যে রাস্তাটার মুখে ছেড়ে দিল সেটা একদমই অচেনা। রাস্তাটার ওপর প্রথম স্টেপটা ফেলেই দাঁড়িয়ে পড়লাম। মানিক তখনও জিপের জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমাকে দেখছিল। ওকে বললাম, এখানে তো একসময় পিচের রাস্তা ছিল বলে মনে হচ্ছে রে। মানিক গাড়ির স্টিয়ারিংয়ে বসেই বলল, হ্যাঁ ঠিকই বলেছ, একসময় আলিপুরদুয়ার থেকে দিঘলবাড়ি পর্যন্ত চওড়া পিচের রাস্তা ছিল, তবে 5 বছরের মধ্যে নতুন করে পিচ না পড়লে কি আর রাস্তার কিছু থাকে? ওই যেটুকু রয়ে গেছে ওটুকুই। আমি বললাম, কেন, পিচ রাস্তা ছিল কেন? ও হাসতে হাসতে উত্তর দিল, পিচ রাস্তা কি বলছো নীলদা, আলিপুরদুয়ার টু দিঘলবাড়ি রেল লাইন অবধি ছিল, সেই লাইন ধরে মালগাড়ি যাতায়াত করত। আমি তো শুনে অবাক। বললাম, কেন রে মানিক, এইরকম জংলা জায়গায় পিচ রাস্তা, রেল লাইন এসব ছিল কেন? ও বলল, আহা, চিরকালই কি জায়গাটা জংলা ছিল নাকি? এক সময় দিঘলবাড়িতে ইন্ডিয়ান ডোলোমাইট কোম্পানির খনি ছিল। ওখানে পাহাড়ের খাদানে খুব হাই ক্লাস ডোলোমাইট পাথর পাওয়া যেত। তো সিমেন্ট কারখানায় যে কোয়ালিটির ডোলোমাইট লাগে সেই রকম ডোলোমাইট। সেই ডোলোমাইট পাথর নিয়ে যাওয়ার জন্যেই রাস্তা ছিল, রেল লাইনও ছিল। তারপর ডোলোমাইট কি ফুরিয়ে গেল নাকি? আরে কি যে বলো, আস্তে আস্তে পাহাড়গুলোই তো ডোলোমাইটে তৈরি, ও জিনিস ফুরিয়ে যায় নাকি? আসলে হলো কি, 5 বছর আগে একটা মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলে দিল জঙ্গলের মধ্যে কোনো রকম ব্যবসা বাণিজ্য চলবে না, তাতে ওয়াইল্ড লাইফের ক্ষতি হবে। ব্যাস, ডুয়ার্সের জঙ্গলের মধ্যে যেখানে যত ব্যবসা ছিল, সে করাতকলই হোক কিংবা ডোলোমাইটের খাদান, সবই বন্ধ করে দিতে হলো। তখন থেকেই আর কেউ দিঘলবাড়িতে যায় না। রাস্তা, রেল লাইন সবই আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। এখন তো ওখানে গভীর জঙ্গল। আমি বললাম, বাহ, ভালোই হয়েছে, এই রকম না হলে কি আর ধনেশ পাখিটা ওখানে বাসা বানাবার সাহস পেত? এই বলে আমি সেই খোয়া ওঠা ভাঙাচোরা রাস্তা ধরে পা চালালাম দিঘলবাড়ির দিকে। এই রাস্তা দিয়ে এখন যে আর কোনো গাড়ি যেতে পারবে না সেটা পরিষ্কার, হন্টন ছাড়া কোনো উপায় নেই। যতই এগিয়ে যাচ্ছিলাম ততই বন্ধ হয়ে যাওয়া সেই ডোলোমাইট মাইন্সের নানান চিহ্ন চোখে পড়ছিল। কোথাও ঘন জঙ্গলের মধ্যে থেকে মুখ বাড়িয়ে আছে একটা ভাঙা ক্রেনের টুকরো,
কোথাও মাথার উপরে লতাপাতার আড়ালে দেখা যাচ্ছে এক টুকরো ইলেকট্রিকের তার। রাস্তার ধারে ধারে মরচে ধরা লোহার রেলিং আর ল্যাম্পপোস্ট তো প্রায় দেখতে পাচ্ছিলাম। বুঝতে পারছিলাম এত দূর থেকে সমস্ত সম্পত্তি সরিয়ে নিয়ে যেতে গেলে যে খরচটা হবে সেই খরচাটা ওই কোম্পানি করতে চায়নি, তাই কম দামি কিংবা অকেজো জিনিসগুলো এখানেই ফেলে গেছে। আমার কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল হরপ্পা কিংবা মহেঞ্জোদারোর মতন কোনো সভ্যতার সমাধির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। শুধু এই সভ্যতা কোনো প্রাচীন সভ্যতা নয়, আমাদের সময়েরই একটা শহর এখানে জঙ্গলের নিচে চাপা পড়ে গেছে। জঙ্গল যে কি দ্রুত গতিতে নিজের হারানো রাজ্যপাট দখল করে নিতে পারে সেটা দেখেও গা শিরশির করছিল। মাত্র কয়েক বছরের মধ্যে একটা জমজমাট জায়গা কেমন ঘন জঙ্গলের মুঠোর মধ্যে ঢাকা পড়ে গেছে। ভাবছিলাম আজ কলকাতা শহরটাকেও যদি 5-10 বছরের জন্য জঙ্গলের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে তার অবস্থাও নিশ্চয়ই এরকমই হবে। আবার সেই জোপ চার্নকের আমলের মতন কালীঘাটে ঘুরে বেড়াবে সুন্দরবনের বাঘ। লোকজন বাঘের ভয়ে দল বেঁধে মন্দিরে যাবে। এই সব উল্টোপাল্টা ভাবতে ভাবতেই এক সময় দিঘল বাড়ি পৌঁছে গেলাম। দুটো জিনিস দেখে চারপাশের জঙ্গল থেকে জায়গাটাকে আলাদা করে চেনা যাচ্ছিল। এক, কংক্রিটে বাঁধানো একটা বড় চত্বরকে ঘিরে দাঁড়িয়ে থাকা কয়েকটা ভাঙাচোরা বাড়ি। ওখানে নিশ্চয়ই 5 বছর আগে ইন্ডিয়ান ডোলোমাইট কোম্পানির অফিস ছিল। আর দ্বিতীয় চিহ্ন একটা সবুজ রঙের কাঠের ঘর, যেটার গায়ে সাইনবোর্ডে ইংরেজিতে লেখা দিঘল বাড়ি বিট অফিস। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে কোনো জঙ্গলকে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করে দেখাশোনা করা হয়। এক একটা ছোট ভাগকে বলা হয় বিট। বুঝতেই পারছিলাম ডোলোমাইট কোম্পানির ভাঙা বাড়িগুলোর ভেতর শেয়াল আর বড়জোর একটা ভূত ছাড়া আর কাউকেই পাবো না। তাই বিট অফিসের দিকেই পা চালালাম। ওখানেই তো মানিকের সহকর্মী সুকুমারের থাকার কথা, যাকে মানিক জানিয়ে রেখেছে যে আমি আসছি। সুকুমারের কাছেই আমার আগামী 1.5 মাস থাকার প্ল্যান, না হলে এই বেঘো জঙ্গলে আর কোথায় বা থাকবো। কিন্তু বিট অফিসে পৌঁছে আমার মাথায় বাজ পড়ল। দেখি দরজার কড়ায় মস্ত একটা তালা ঝুলছে, আর সেই তালার সঙ্গে সেলোটেপ দিয়ে আটকানো একটা ভাঁজ করা কাগজ। কাগজটার ওপর ইংরেজিতে আমার নাম লেখা দেখে ওটা তালার গা থেকে খুলে নিলাম। ভাঁজ খুলে দেখলাম সেটা আসলে আমার প্রতি সুকুমার ভাওয়ালের এক ভয়াবহ বার্তা। কি বার্তা? না, হঠাৎ করেই জয়ন্তীর হেড অফিস থেকে হাতিগুন্তির কাজে তলব এসেছে, তাই সুকুমার বাবুকে এই মুহূর্তে দৌড়তে হয়েছে জয়ন্তী। আমি যেন আপাতত দিঘল বাড়িতে থাকার চেষ্টা না করে অন্য কোথাও ফিরে যাই। চিঠিটা হাতে নিয়ে হাঁ করে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর পকেট থেকে সেলফোনটা বার করলাম। ভাবলাম মানিককে একবার পরিস্থিতিটা জানিয়ে জিজ্ঞেস করি এই পরিস্থিতিতে ও কি পরামর্শ দেয়। ও বাবা, মোবাইলের স্ক্রিন বিলকুল ফর্সা, টাওয়ারের টাও নেই। না, ফিরে যাওয়া ছাড়া আর কোনোই উপায় নেই দেখছি। মনটা তো খারাপ হয়েই ছিল। আরো বেশি খারাপ হলো যখন মাথার ওপর সাঁই সাঁই শব্দ শুনে তাকিয়ে দেখলাম একটা বটগাছের মগডাল থেকে ঝাঁপ দিয়ে উড়ে গেল দুটো গ্রেট হর্নবিল। পরিষ্কার দেখতে পেলাম ওদের মুখে বাসা বানানোর খড়কুটো। বুঝতেই পারছিলাম এখনই ফেরার পথটা ধরা ভালো, না হলে মাঝ রাস্তায় রাত নেমে যাবে। কিন্তু আমার শরীর আর চলছিল না। যত সহজ রাস্তাই হোক, আবার 16 কিলোমিটার হাঁটা তো আর মুখের কথা নয়। তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, আর সেই সঙ্গে ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করে দেখি অন্য কোনো অপশন আছে কিনা। পিঠ থেকে হ্যাভারস্যাকটা নামিয়ে একটা পাথরের ওপর পা ছড়িয়ে বসলাম। ওই পাথরটার ওপর না বসাই ভালো। হঠাৎ ভারী গলার আওয়াজে এত জোর চমকে উঠলাম, সামলে নিয়ে পেছন ফিরে তাকাতে সময় লাগলো পাক্কা 10 সেকেন্ড। তাকিয়ে যা দেখলাম তাতে ডবল আশ্চর্য হলাম। দেখলাম একজন বয়স্ক মানুষ একটা বাহারি ওয়াকিং স্টিকের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং মন দিয়ে আমাকে মাপছেন। বয়স তার 65-র আশেপাশে হবে। ছিপছিপে চেহারা, মাথায় কাঁচা পাকা চুল, ধারালো নাক, গায়ের রং ফর্সা, পরনে খাকি ট্রাউজার, সাদা হাফ শার্ট, দুটোই বেশ দামি। তাকে এক্ষুনি যদি রবীন্দ্র সরোবরের সান্ধ্য ভ্রমণকারীদের দলে ছেড়ে দেওয়া যায় তাহলে তাদের মধ্যে বেমালুম মিশে যাবেন। দিঘলবাড়ির জঙ্গল যে তার নিজের জায়গা নয় সেটা খুব পরিষ্কার। পাথরটার ওপর আর বেশিক্ষণ বসে থাকলে বিপদ হতে পারে, ভদ্রলোক আবার বললেন। পরিষ্কার বাংলাতেই কথা বলছিলেন তিনি। কেন? উঠে দাঁড়াতে দাঁড়াতেই আমি জিজ্ঞেস করলাম। উত্তর না দিয়ে ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলেন। ওয়াকিং স্টিকটা পাথরের নিচে ঠেকিয়ে
পাথরটাকে একটু সরিয়ে দিয়ে বললেন, এই জন্যে। যা দেখলাম তাতে মুহূর্তের মধ্যে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। দুটো প্রমাণ সাইজের কাঁকড়া বিছে, একটার সাইজ আমার হাতের পাতার মতন হবে। লেজের হুল উঁচিয়ে বোঝাবার চেষ্টা করছে তাদের মাথার ওপরের ছাদটা কোন হতভাগা সরিয়ে নিল। আমি লাফ মেরে 4 হাত সরে গিয়ে বললাম, বাবারে, থ্যাংক ইউ। কিন্তু আপনি কেমন করে জানলেন? গত 2 মাসে এই জঙ্গলের অনেক কিছুই চিনে নিয়েছি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। দিঘল বাড়িতে আগে কখনো দেখেছি কি? আমি বললাম, না, আজকেই প্রথম একটা প্রজেক্ট নিয়ে এখানে পা রেখেছিলাম, তবে মনে হচ্ছে সেই প্রজেক্টটা ক্যান্সেল করতে হবে। কিসের প্রজেক্ট? আমি তাকে তখন আমার নাম ধাম, পেশা এবং এখানে আসার উদ্দেশ্য সবই গুছিয়ে বললাম হর্নবিলদের বাসা বাঁধার ভিডিও তুলতে এসেছিলাম, কিন্তু সেটা তো প্রথম থেকে তুলতে না পারলে লাভ নেই, আর থাকার জায়গা আপাতত নেই, তাই আমি ফিরে যাব ঠিক করেছি। আমার মুখে হর্নবিল পাখির কথা শুনতে শুনতে তিনি কি যেন চিন্তা করছিলেন। হঠাৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই নীল, তুমি পাখির ব্যাপারে পণ্ডিত, তাই না? তিনি কি সুন্দর সামান্য পরিচয়ই আমাকে আপন করে নিলেন, নাম ধরে তুমি সম্বোধন করলেন। দেখে সত্যি ভালো লাগলো। তার প্রশ্নের জবাবে আমি বললাম, না না, মানে আমার কোনো ডিগ্রি টিগ্রি নেই, ওই নিজে নিজে বইপত্র ঘেঁটে আর সত্যিকারের পক্ষীবিদদের সঙ্গে একটু মিশে টিশে যেটুকু যা শিখেছি। তিনি বললেন, ও তাতেই হবে, তুমি চলো তো আমার সঙ্গে। আমি অবাক হয়ে বললাম, কোথায়? আমার ঘরে আবার কোথায়? ঘর মানে অবশ্য ওই ডোলোমাইট কোম্পানির একটা পরিত্যক্ত বাংলো। ওদের মধ্যপ্রদেশের হেড অফিসে আমার এক বন্ধু রয়েছে, সেই পারমিশন করিয়ে দিয়েছে যাতে বাংলোটা ব্যবহার করতে পারি। গত 2 মাসের মধ্যে বড় জোর 7 দিন কলকাতায় কাটিয়েছি, তাছাড়া বাকি সময়টা এখানেই। যাই হোক, এবার তুমিও আমার সঙ্গে থাকবে, আমরা একে অন্যকে রিসার্চের কাজে হেল্প করব, কেমন? আমি বললাম, আপনিও কি এখানে কোনো রিসার্চের কাজে এসেছেন নাকি? আমি তো ভাবছিলাম মানে ট্যুরিস্ট। তিনি একগাল হেসে বললেন, এই দেখো, নিজের পরিচয়টাই এখনো দিইনি তো, সেই জন্যে তুমি অমন কথা ভাবছিলে। এই বলে হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আমি ডক্টর সব্যসাচী মিত্র, মেডিকেল অ্যানথ্রোপোলজিস্ট। তার সঙ্গে শেখান করলাম ঠিকই, তবে মুখে হাসি ফোটাতে পারলাম না, কারণ সেই মুহূর্তে আমি প্রাণপণে মনে করার চেষ্টা করছিলাম মেডিকেল অ্যানথ্রোপোলজি শব্দটা আগে শুনেছি কিনা। আমার মুখ দেখে ডক্টর মিত্র সেটা নিশ্চয়ই ধরতে পারলেন, তাই বুঝিয়ে বললেন, সাবজেক্টটা আসলে নানান যুগে মানুষ কেমন সব অদ্ভুত অসুখে ভুগত আর তার জন্য তারা কোন ধরনের ওষুধ বিশুধ ব্যবহার করতো তারই চর্চা। দেখো, অসুখ তো চিরকালই ছিল, কিন্তু হসপিটাল আর ডাক্তারখানা তো সবে সেদিন এলো, তাই বলে কি আর আগে চিকিৎসা হতো না? আমাদের আয়ুর্বেদের কথাই যদি ধরা যায়, সেও তো কত প্রাচীন এক চিকিৎসা পদ্ধতি। মুখ ফসকে বেরিয়ে গেল, তা ওসব জেনে কি লাভ হয়? ডক্টর মিত্র কিচ্ছু মাইন্ড করলেন না, দিব্যি ঠান্ডা মাথায় বুঝিয়ে বললেন, জ্ঞান লাভ তো হয়ই। ভাষা শুনে কিংবা গায়ের রং দেখে যেমন বোঝা যায় কোন কোন গোষ্ঠীর মানুষের মধ্যে আত্মীয়তা রয়েছে, তেমনই আজকাল ওষুধ বিশুধের মিল থেকে বোঝা যায় কারা কাদের সঙ্গে রিলেটেড। আর তাছাড়া, তিনি কি যেন বলতে গিয়েও থেমে গেলেন, তারপর বললেন, আরও কাজ আছে আমাদের, সেসব তোমাকে পরে বলবো, এখন আমার সঙ্গে চলো তো, অন্ধকার নেমে আসছে। সত্যি আমাদের কথার মধ্যেই কখন যেন বনস্পতিদের ছায়া চারিদিক থেকে আমাদের ঘিরে ধরেছিল। খুব কাছেই কোনো একটা জায়গা থেকে ভেসে এলো বুনো হাতির ডাক। আমি আর বাক্য ব্যয় না করে হ্যাভাস একটা পিঠে ফেলে ডক্টর মিত্রের পেছন পেছন পা চালালাম ওই পরিত্যক্ত টাউনশিপের দিকে। ডক্টর সব্যসাচী মিত্র আমাকে নিয়ে একটা একতলা বাড়ির মধ্যে ঢুকলেন। বাইরে থেকে বাড়িটাকে ভূতের বাড়ি মনে হলেও ভেতরটা দেখলাম বেশ সুন্দর করে সাজানো। একথা ঠিক যে ইলেকট্রিকের কানেকশন নেই, সে তো অনেক ফরেস্ট বাংলোতেই নেই, কিন্তু তার বদলে সোলার ব্যাটারিতে চলা বড় বড় ল্যাম্প রয়েছে বেশ কয়েকটা, একটা টেবিল, কয়েকটা প্লাস্টিকের চেয়ার, দুটো ক্যাম্প খাট, বাথরুমে বালতি, মগ, টাওয়েল, কোনো কিছুরই অভাব নেই। বাংলোটায় দুটো শোবার ঘর, একটা ড্রয়িং কাম ডাইনিং রুম আর একটা বাথরুম। বাথরুমের চৌবাচ্চায় ঠান্ডা জল ধরা ছিল, আরাম করে চান করলাম।
ইতিমধ্যে ডক্টর মিত্র নিজেও ধরাচুরো ছেড়ে পাজামা পাঞ্জাবি পরে নিয়েছেন। আমি যতক্ষণ বাথরুমে ছিলাম তার মধ্যে 2 কাপ চাও বানিয়ে ফেলেছেন দেখলাম। আমি চান সেরে ঘরে ফেরা মাত্র আমার হাতে চায়ের কাপ আর গরম ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্লেট ধরিয়ে দিয়ে বললেন, সোফা টোফা নেই, ওই চৌকিটার ওপরেই আরাম করে বসো। তিনি নিজেও আমার মুখোমুখি একটা চেয়ারে চায়ের কাপ নিয়ে বসলেন। আমি জিজ্ঞেস করলাম, রান্না বান্না কি নিজেই করেন? তিনি বললেন, দরকার পড়লে করতে পারি না যে তা নয়, তবে আপাতত কাজল রয়েছে, ও আমাকে কোনো কাজই করতে দেয় না। ওকে দেখবে? দাঁড়াও, দেখাচ্ছি। তিনি চেয়ার ছেড়ে উঠে গেলেন রান্নাঘরের দিকে। একটু বাদেই একটা ছেলের হাত ধরে নিয়ে এসে আমার সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, এই হলো কাজল। দেখলাম কাজলের বয়স 13 কি 14 বছর। গায়ের রং কুচকুচে কালো, ঘাড় অবধি লুটিয়ে পড়ছে কোকড়া কোকড়া চুল। মুখটা ক্যালেন্ডারের শ্রীকৃষ্ণের মতন সুন্দর। শরীরের পেশিগুলো এই বয়সেই যেমন ডেভেলপ করেছে, তাতে বোঝা যায় ওকে পরিশ্রম করে বাঁচতে হয়। কিন্তু ছেলেটা ভীষণ লাজুক, মুখ তুলে আমার দিকে তাকাতেই পারছিল না। ডক্টর মিত্র আবার চেয়ারে বসে চায়ের কাপটা হাতে তুলে নিয়েছিলেন। সেই অবস্থাতেই হাসতে হাসতে বললেন, তার আসল নামটা খুব খটোমটো, আমি উচ্চারণই করতে পারতাম না, তাই নিজেই একটা নতুন নাম দিয়ে দিয়েছি। কাজল নামটা ভালো না? আমি ঘাড় হেলালাম। তারপর জিজ্ঞেস করলাম, তুমি কোথায় থাকো কাজল? উত্তরে কাজলের মুখ দিয়ে একটা গোঁ গোঁ শব্দ বেরিয়ে এলো। আমি চমকে তাকালাম সব্যসাচী মিত্রের মুখের দিকে। তিনি বিষণ্ণ মুখে ঘাড় নাড়লেন, বললেন, ঠিকই ধরেছ, কাজল কানে একেবারেই শুনতে পায় না, আর সেই জন্যেই কথা বলতেও শেখেনি, জন্ম থেকেই ওই রকম। তবে ভীষণ বুদ্ধিমান, আমার ইশারাগুলো সবই বুঝতে পারে। তোমার ঠোঁট নাড়া দেখে বুঝতেই পারছে তুমি কিছু বলছো, কিন্তু উত্তর দিতে পারছে না। ঠিক আছে কাজল, তুমি যাও বাবা। ডক্টর মিত্রের ইশারা দেখে কাজল বুঝতে পারল তাকে চলে যেতে বলা হচ্ছে। সে পালিয়ে বাঁচল। আমি জিজ্ঞেস করলাম, তা ওকে কোথায় পেলেন? আর বলো না, ওকে খুঁজে পাওয়ার পর থেকেই তো আমার দিঘল বাড়ি সম্বন্ধে ইন্টারেস্টটা বেড়ে গেল। সে এক লম্বা গল্প, কালকে বলবো বরং। আজকে তুমি টায়ার্ড আছো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ো। আমি হাহা করে উঠলাম, বললাম, এখন আর আমি একটু টায়ার্ড নই, তাছাড়া আমার অনেক রাত পর্যন্ত জেগে থাকার অভ্যেস আছে, এত তাড়াতাড়ি শুলে তো আমার ঘুমই আসবে না। আপনি বরং কাজলের গল্পটা বলুন। ডক্টর মিত্র কাঁচা পাকা চুলের মধ্যে আঙুল চালাতে চালাতে কিছুক্ষণ যেন ভাবলেন কোথা থেকে শুরু করবেন। তারপর বললেন, মেডিকেল অ্যানথ্রোপোলজির একটা বিশেষ উদ্দেশ্যের কথা তখন তোমাকে বলিনি। সেটা হচ্ছে আদিবাসীদের ওষুধের ভাণ্ডার থেকে নতুন ওষুধ খুঁজে বার করা। বহু যুগ ধরে ওরা অসুখে বিসুখে নানান ধরনের গাছগাছরা, শেকড় বাকড় আর খনিজ পদার্থ ওষুধ হিসেবে ব্যবহার করে আসছে। তার মধ্যে কোনোটা সত্যিই রোগ সারিয়ে তুলতে দারুণ কাজ দেয়। আমাদের কাজ হচ্ছে সেই সমস্ত শেকড় বাকড়, মিনারেলস আর লতাপাতাকে আইডেন্টিফাই করা, তারপর সেগুলোর কেমিক্যাল অ্যানালিসিস করে দেখা তাদের মধ্যে রোগ সারাবার আসল উপাদানটা কি। যদি সত্যি সেরকম কিছু খুঁজে পাওয়া যায়, তাহলে তাই দিয়ে লার্জ স্কেলে অ্যালোপ্যাথি ওষুধ তৈরি করে সভ্য সমাজে ছড়িয়ে দেওয়া হয়। পুরো প্রসেসটা অবশ্য এতটাও সহজ নয়, এর মধ্যে অনেক সাবধানতা নেওয়ার ব্যাপার থাকে। ডক্টর মিত্র থামলেন, তারপর একটু ইতস্তত করে বললেন, আমি নিজেই এরকম বেশ কয়েকটা ওষুধ খুঁজে বের করেছি। যেমন মধ্যপ্রদেশের গোন্দ উপজাতির একটা গ্রামে খুঁজে পেয়েছিলাম হেপাটাইটিস বি এর মোক্ষম ওষুধ। ওরা একটা গাছের শেকড় বেটে রুগীকে খাওয়াতো। ওই শেকড়ে ছিল এক ধরনের রেয়ার অ্যালকালয়েড, সেটাকে আমি আইডেন্টিফাই করেছিলাম। টেস্ট করে দেখলাম সত্যি হেপাটাইটিস বি এর ট্রিটমেন্টে ওই অ্যালকালয়েডটা দারুণ কাজ দিচ্ছে। এখন ওই অ্যালকালয়েড দিয়ে অ্যালোপ্যাথিক মেডিসিন তৈরি করা হচ্ছে। যাই হোক, এটা গেল ভূমিকা। এবার দিঘল বাড়ির কথায় আসি। এই জায়গাটার রেফারেন্সটা আমি পেয়েছিলাম জ্যোতির্ময় ভীষক রত্নের হাতে লেখা পুঁথি থেকে। 150 বছরের পুরনো পুঁথিটা তার নবদ্বীপের বাড়িতে ঠাকুরের আসনে রাখা আছে, এখনো গেলে দেখতে পাবে।
জ্যোতির্ময় ভিষগরত্ন, তিনি কে? আমি জিজ্ঞেস করলাম। তিনি ছিলেন সেই সময়ের এক ডাক সাইটে বৈদ্য, যাকে চলতি কথায় বলা হয় কবিরাজ। শুনেছি কৃষ্ণনগরের রাজার চিকিৎসাও তিনি করতেন। আবার লালমুখো সাহেবরাও তার কাছ থেকে লতাপাতা, জড়িবুটি এইসব চাইতে আসতো। তা এই ভিষগরত্ন মানুষটি শুধু যে চিকিৎসকই ছিলেন তা কিন্তু নয়, তিনি ছিলেন একজন গবেষক। বনে জঙ্গলে ঘুরে ঘুরে তিনি অনেক নতুন ঔষধি লতা গুল্ম আবিষ্কার করেছিলেন। প্রায় 40 বছর ধরে এরকম যত গাছগাছরা আবিষ্কার করেছিলেন তাদের কথাই তিনি লিখে রেখেছিলেন তুলট কাগজে তৈরি একটা মোটা খাতায়। আর সেই খাতাটাকেই তার বংশধরেরা জ্যোতির্ময়ের পুঁথি বলে ঠাকুরের বেদিতে রেখে পুজো করেন। কিন্তু আসলে ওটার মধ্যে কিন্তু ধর্মকর্মের কথা কিছুই নেই। যা আছে তা হলো পিওর বিজ্ঞান। পাতার পর পাতা জুড়ে শুধু বিভিন্ন গাছের পাতা, মূল, ফুল, ফল, শেকড় ইত্যাদির নিখুঁত লাইন ড্রয়িং। পাশে মুক্তোর মতো হাতের লেখা, কোন অংশটা কোন রোগে কিভাবে কাজ করে তার বিবরণ। জ্যোতির্ময়ের বংশধরদের মধ্যে অনেক রকমভাবে পটিয়ে পাটিয়ে আমি ওই পুঁথিটার ফটোকপি করার অনুমতি পেয়েছিলাম। আমাদের A4 সাইজের পাতার প্রায় 100 পাতা লেগেছিল পুরো খাতাটা কপি করতে। তারপর প্রায় 1 বছর ধরে সেই কপি থেকে একটু একটু করে 80 রকমের গাছগাছড়ার বিবরণ পেলাম। তবে কাজের কাজ কিছুই হয়নি। দেখলাম ওই গাছপালাগুলো জ্যোতির্ময়ের আমলে অজানা হলেও পরবর্তী সময়ের কবিরাজদের হাতে অনেকই ব্যবহার হয়েছে। আমাদের ল্যাবরেটরিতেও অনেকদিন আগেই গাছপালাগুলোর কেমিক্যাল অ্যানালিসিস করা হয়ে গেছে। যাই হোক, রিসার্চের নিয়মিত এই, তুমি 100টার মধ্যে 99টা রাস্তা ধরে এগিয়ে গিয়ে দেখবে দেওয়ালে আটকে গেছো। একটা রাস্তায় হয়তো সাফল্য পাবে, ও নিয়ে আমি হতাশ হই না। তবে ওই খাতাটায় এমন একটা এন্ট্রি ছিল যেটা কিন্তু খুবই আশ্চর্যজনক। সেখানে ছিল একটা পাতার ছবি। গাছও নয়, শেকড়ও নয়, ফুল ফল কিচ্ছু নয়, শুধু একটা পাতা, তাও আবার শুকনো পাতা। কেন, তিনি কি গাছটাকে দেখেননি? শুধু কয়েকটা শুকনো পাতা দেখেছিলেন? আমি জিজ্ঞেস করলাম, তা ওই পাতাটা সম্বন্ধে কিছু লিখে যাননি? হ্যাঁ, লিখেছিলেন। পরের কথাটা বলার আগে সব্যসাচী মিত্র এক মুহূর্ত ভুরু কুঁচকে কি যেন ভাবলেন। তারপর আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা নীল, তুমি প্যানাসিয়া শব্দটা শুনেছ? PANACEA, প্যানাসিয়া শুনেছ? আমি বললাম, হ্যাঁ শুনেছি। অরিজিনালি গ্রিকদের কল্পনা, এমন একটা ওষুধ যা নাকি যে কোনো রোগকেই সারিয়ে তুলতে পারে, যাকে ওই ভালো বাংলায় বলে সর্বরোগহর। ডক্টর মিত্র আমার উত্তর শুনে খুশি হলেন, বললেন, বাহ, তাহলে তোমাকে বোঝাতে অসুবিধা হবে না। জ্যোতির্ময় ভিষগরত্ন একটু ঘুরিয়ে পেঁচিয়ে ওই পাতাটার সম্বন্ধে যা লিখেছিলেন তার অর্থ ওই পাতাটি হলো প্যানাসিয়া। মানুষের এমন কোনো রোগ নেই যা ওই পাতাটির রস খেলে সেরে না যায়। আর ভিষগরত্ন মশাই সেই পাতাটি কোথায় খুঁজে পেয়েছিলেন জানো? এই দিঘল বাড়িতে। আমি যে কতক্ষণ হাঁ করে ডক্টর মিত্রের মুখের দিকে তাকিয়েছিলাম জানি না। শেষ অবধি তিনিই বললেন, চলো খেয়ে নেওয়া যাক। কাজল অনেকক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। আমি সম্বিত ফিরে পেয়ে বললাম, না মানে, কিন্তু কাজলকে কিভাবে পেলেন? তার পেছনে যে একটা গল্প আছে বলছিলেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ডক্টর মিত্র বললেন, আগের ডিনারটা তো সেরে নি, তারপর বলছি। খাওয়াটা মন্দ হলো না। গরম গরম রুটি, জংলি কুদ্রি ফলের ভাজি, লঙ্কার আচার আর কাঠের আঁচে রান্না করা দেশি মুরগির কারি। কাজলের রান্নার হাত দেখলাম অসাধারণ। খাওয়া দাওয়ার পরে আমি আর ডক্টর মিত্র দুটো চেয়ার নিয়ে বারান্দায় বসলাম। তখন রাত প্রায় 9টা বাজে। ঘন অন্ধকারে ডুবে আছে দিঘল বাড়ির জঙ্গল। চোখে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কান পাতলেই শোনা যাচ্ছে নিশাচরদের আওয়াজ, ঝিঝি পোকার শব্দ, নাইটজার পাখির একটানা টংটং ডাক, শেয়ালের আর্তনাদ। সবকিছু ছাপিয়ে ছাপিয়ে মাঝে মাঝে ভেসে আসছিল বুনো হাতিদের সেই শাঁখের আওয়াজের মতন চিৎকার। এই বাংলোর পেছন দিকেই একটা পাহাড়ি ঝোড়া আছে। পাথর থেকে পাথরে ধাক্কা খেয়ে ছুটে চলা সেই ঝোড়ার জলের ঝরঝর শব্দও
সারাক্ষণ কানে আসছিল। বারান্দার অন্য কোণে 2 হাঁটুর মধ্যে মুখ গুঁজে উদাস ভঙ্গিতে বসেছিল কাজল। ভাবছিলাম বেচারা এত শব্দের কিছুই শুনতে পাচ্ছে না। কি ভীষণ নিস্তব্ধতার জগৎ। ডক্টর মিত্র আগের কথার জের টেনে বললেন, হ্যাঁ, সেই শুকনো পাতার ড্রয়িংটা কপি করে কলকাতার সবচেয়ে বড় কয়েকজন ট্যাক্সোনমিস্টের কাছে নিয়ে গেলাম। পৃথিবী বিখ্যাত কয়েকজন বটানিস্টের কাছেও পাতার ছবিটা পাঠালাম। প্রত্যেকেই এক বাক্যে বললেন এই ছবি থেকে তারা গাছটাকে চিনতেই পারছেন না। কেউ কেউ বললেন যদি তাজা পাতার ছবি পেতেন কিংবা ফুল ফল ইত্যাদির, তাহলে একটা চেষ্টা করে দেখতে পারতেন। কিন্তু এত কম তথ্য থেকে একটা গাছকে আইডেন্টিফাই করাটা খুবই মুশকিল। এখন তোমার মনে এইবার একটা প্রশ্ন জাগাটা খুব স্বাভাবিক নীল। আমি তাহলে কিসের ভরসায় দিঘল বাড়িতে পড়ে আছি? কেন এত গুরুত্ব দিচ্ছি ওই অবিশ্বাস্য গল্প এবং অপরিচিত গাছের পাতার ছবিকে? আমি বললাম, হ্যাঁ, একদমই ঠিক বলেছেন, আপনাকে আমি ঠিক এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম। তিনি বললেন, উত্তরটা হচ্ছে ঠিক ওই গল্পটাই আমাকে এখানকার একজন মানুষও বলেছেন। এমন একজন মানুষ যার পক্ষে জ্যোতির্ময় ভীষক রত্নের পুঁথি চোখে দেখা তো দূরের কথা, খাতার অস্তিত্বটা জানাটাই অসম্ভব। একই কাহিনী যখন 2 জায়গা থেকে শুনলাম তখন তো তাকে আর পাগলামি বলে উড়িয়ে দেওয়া যায় না। আমি অবাক হয়ে বললাম, তাই নাকি? তা তিনি কে? তার নাম দয়াল সর্দার, বয়স 90। তিনি আমাদের কাজলের দাদু। আমি যখন 2 মাস আগে প্রথমবারের জন্য দিঘল বাড়িতে আসি, তখনই যদি তার সঙ্গে দেখা না হতো তাহলে হয়তো আমার এই প্যানাসিয়া সন্ধানে ওখানেই ইতি পড়ে যেত। মনে আছে প্রথমবার দিঘল বাড়িতে এসে যখন দেখলাম এখানে কোনো গ্রাম নেই, তখন খুব হতাশ হয়ে পড়েছিলাম। যদি গ্রাম না থাকে, গ্রামের মানুষ না থাকে, তাহলে কার কাছে খোঁজ নেব আমি আশ্চর্য সেই গাছের ব্যাপারে? ঠিক তখনই একদিন আবিষ্কার করলাম দয়াল সর্দারকে। আমি বললাম, আবিষ্কার বলছেন কেন? সর্দারের সঙ্গে দেখা হলো বলুন। হাঁটুতে চাপড় মেরে ডক্টর মিত্র জোর গলায় বললেন, আরে আবিষ্কার, 100 বার আবিষ্কার, আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার। তিনি তো কাজলকে নিয়ে লুকিয়েছিলেন, ভাগ্য আমাকে সাহায্য করেছিল, তাই আমি তাকে খুঁজে পেয়েছিলাম। কোথায় পেয়েছিলাম জানো? একটা মালগাড়ির কামরার মধ্যে। ডক্টর মিত্রের কথা শুনে আমার মুখটা আবার হাঁ হয়ে গেল। বললাম, মালগাড়ির কামরা এইখানে? আরে তবে আর বলছি কি, জঙ্গলের মধ্যে একটা মালগাড়ির কামরা সেই কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার সময় থেকেই পড়েছিল। তিনি তার মধ্যে কাজলকে নিয়ে বাসা বেঁধেছিলেন। তারপর ভাগ্য ভালো বলতে হবে, একদিন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দেখি 11-12 বছরের একটা বাচ্চা ছেলে উদ্ভ্রান্তের মতো এদিক থেকে ওদিকে দৌড়চ্ছে আর মুখে কেমন একটা অদ্ভুত আওয়াজ করছে। আমি ছেলেটার কাছে যেতেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বারবার সেই কামরাটার দিকে আঙুল তুলে দেখাতে লাগলো। বুঝলাম বাচ্চাটা বোবা আর কোনো একটা বিপদে পড়েছে। যাই হোক, তারপর তার সঙ্গে সেই মালগাড়ির কামরার ভেতরে ঢুকে দেখি দিব্যি পরিপাটি এক সংসার। কিন্তু একদিকে একটা খাটিয়ার ওপর একজন বুড়ো মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছেন। তার গায়ে হাত দিয়ে দেখলাম গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। তারপর ওষুধ বিশুধ দিয়ে 7 দিনের মধ্যে বুড়োকে তো খাড়া করে দিলাম। এইসব মানুষ উপকারীকে ভোলে না। বুড়ো আর তার নাতি মানে কাজল আমার কেনা হয়ে রইল। সুস্থ হওয়ার পর দয়াল সর্দার নিজে থেকেই আমাকে বলতে শুরু করলেন তার অদ্ভুত কাহিনী। তারা আসলে এই দিঘল বাড়িরই লোক, কিন্তু যখন ভারত সরকার দিঘল বাড়িকে রিজার্ভ ফরেস্ট বলে ডিক্লেয়ার করলো, তখন গ্রামের সমস্ত লোক বর্ডার পেরিয়ে চলে গেল ভুটানের জঙ্গলে। কারণ রিজার্ভ ফরেস্টের ভেতরে তো ওরা শিকারও করতে পারবে না, আর ফল মূল মধু এসবও সংগ্রহ করতে পারবে না। ওদের জাতের লোকেরা আবার একেবারেই আদিম মানুষদের মতো স্রেফ শিকার করেই খায়, চাষবাস গরু চড়ানো এসব কিছুই জানে না। দয়াল সর্দারও এই জঙ্গল ছেড়ে চলেই গিয়েছিলেন। 5 বছর বাদে দয়াল সর্দার তার একমাত্র নাতিটিকে সঙ্গে নিয়ে আবার দিঘল বাড়িতে ফিরে এসেছেন আর আশ্রয় নিয়েছেন ওই পরিত্যক্ত মালগাড়ির কামরাটার মধ্যে। সেটা তার উপস্থিত বুদ্ধিরই পরিচয়,
দরজা জানলা ভাঙা ঘরগুলোর থেকে ওই লোহার বাক্সের মতন কামরাটা যে অনেক বেশি সুরক্ষিত, সে কথা যে কেউ স্বীকার করবে। জঙ্গলের মধ্যে একটা বাচ্চা ছেলেকে একা রেখে যদি ঘুরতে হয়, তাহলে এর চেয়ে বেশি সুরক্ষিত জায়গা আর হয় না, তাই না? হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু তিনি ফিরলেন কেন? আমি প্রশ্ন করলাম। ডক্টর মিত্র বললেন, আমিও এই কথাটাই দয়াল সর্দারকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন তিনি এসেছেন এক আশ্চর্য পাতার খোঁজে, যেটির রস খেলে তার একমাত্র বংশধর, তার নাতি ওই কাজল, আবার কথা বলার এবং কানে শোনার ক্ষমতাটা ফিরে পাবে। নীল, তুমি ভাবতে পারবে না, যখন দয়াল সর্দার এই কথা আমাকে বললেন, তখন আমার মনের অবস্থা যে কিরকম হয়েছিল আমি তোমাকে বলেই বোঝাতে পারবো না। আমি দয়াল সর্দারকে জিজ্ঞেস করলাম এরকম পাতার খোঁজ তিনি পেলেন কোথা থেকে। তাতে তিনি বললেন তাদের গোষ্ঠীর মধ্যে হাজার বছর ধরে নানান গান, ছড়া আর গল্পের মধ্যে দিয়েই অসুখ সারানোর সেই আশ্চর্য পাতার গল্প চলে আসছে, কিন্তু সে কথা জানে শুধু আদিবাসীদের ওই গোষ্ঠীর সদস্যরা। বাইরের কাউকে ওই পাতার কথা বলাটা নিষেধ। দয়াল সর্দারের এই উত্তর শুনে আমার বিশ্বাসটা আরো পাকা হলো। আমরা যারা অ্যানথ্রোপোলজি নিয়ে কাজ করি তারা সকলেই জানি নিরক্ষর আদিবাসীদের জ্ঞান ভাণ্ডার ধরা থাকে এই সমস্ত মুখে মুখে চলে আসা ছড়া, গান আর গল্পের মধ্যে, যেগুলোকে আমরা একত্রে বলি ফোকলোর। ফোকলোর হয়তো অনেক কথাই সংকেতে বলে, কিন্তু কখনো মিথ্যে বলে না। আমি দয়াল সর্দারকে জিজ্ঞেস করেছিলাম যে আমি তো বাইরের লোক, তাহলে আমাকে এসব কথা বলছেন কেন? তাতে তিনি বলেছিলেন আমি না থাকলে শুধু যে তিনি মারা পড়তেন তাই নয়, তার বাচ্চা নাতিটাও এই জঙ্গলের মধ্যে না খেতে পেয়ে মারা পড়ত। তাই আমাকে তিনি আত্মীয় বলে মেনে নিয়েছেন। আমার কাছে আর কিছুই লুকোবেন না। ইন্টারেস্টিং। তারপরেই তো হয়েছে মুশকিল। আমি তো তবু জ্যোতির্ময়ের পুঁথি থেকে প্যানাসিয়ার একটা ছবি পেয়েছি, দয়াল সর্দার তো তাও পায়নি। তিনি শুধু নানান ছড়া আর গানের মধ্যে সেই আশ্চর্য পাতার ঘোরানো পেঁচালো একটা বর্ণনা পেয়েছেন। কাজেই আলাদা আলাদাভাবে আমরা দুজনেই জানি দিঘল বাড়িতে সেই আশ্চর্য গাছটা আছে, কিন্তু কোথায় যে সেই গাছ জন্মায়, কি যে তার নাম, এসব কিছুই তো জানি না। দুজনেই নিজের মতো করে খুঁজে যাচ্ছি। আমি ডক্টর মিত্রকে প্রশ্ন করলাম, আপনি দয়াল সর্দারকে জ্যোতির্ময়ের পুঁথির কথা বলেছেন? তিনি উত্তরে বললেন, না, বলিনি। এমনকি এও বলিনি যে আমি ওই পাতার খোঁজেই এখানে এসেছি। সর্দার জানেন আমি এখানকার পাহাড়ের মিনারেলস নিয়ে কাজ করছি। বুঝলে না, সব কথা সবাইকে বলতে নেই, তুমিও যেন তাকে আবার কিছু বলো না। ডক্টর মিত্রের এই শেষের কথাটা আমার খুব খারাপ লাগলো। মনে হলো দয়াল সর্দারের কাছে তার আসল উদ্দেশ্য গোপন করার কোনোই দরকার ছিল না। তবে আমি কিছু বললাম না। অত বড় একজন বিজ্ঞানীর কাজের সমালোচনা করা আমার শোভা পায় না। এও ঠিক করলাম তিনি নিজে যদি কিছু না বলেন তাহলে আমিও দয়াল সর্দারকে তার কাজের ব্যাপারে আগ বাড়িয়ে কিছু বলতে যাব না। তারপরেও কিছুক্ষণ দুজনে চুপ করে বসে রইলাম। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে কথা বলে উঠলেন সব্যসাচী মিত্র। বললেন, তুমি একবার ওই পুঁথির পাতাটা দেখবে নাকি? আমি বললাম, সে দেখতেই পারি, কিন্তু যেখানে অত বড় বড় বটানিস্টরা কিছু বলতে পারেননি সেখানে আমি আর কি বলবো। ডক্টর মিত্র বললেন, শুধু সো কল্ড প্যানাসিয়ার ছবিই তো নয়, ওই একই পাতায় আরও দুটো স্কেচ ছিল। আমি আলাদা আলাদা পাতায় কপি করে রেখেছি, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই বলে তিনি উঠে গিয়ে আলমারি থেকে একটা ফাইল নিয়ে এলেন। আমাদের দুজনের মাঝখানে একটা ব্যাটারি ল্যাম্প নামানো ছিল, সেটার সামনে একটা নির্দিষ্ট পাতা খুলে ধরে বললেন, দেখো তো এর মানে কি। আমি দেখলাম প্রথমেই নানান অ্যাঙ্গেল থেকে একটা শুকনো পাতার ড্রয়িং। পাতাটা দেখতে অনেকটা পান পাতার মতো, কিন্তু সাইজে অনেক ছোট। সব থেকে আশ্চর্য ব্যাপার, পুরো পাতাটাই খুব ছোট ছোট রোঁয়ায় ঢাকা। এত বনে জঙ্গলে ঘুরেছি, কিন্তু এরকম কোনো গাছের পাতা আমি আজ অবধি দেখিনি। ডক্টর মিত্র আমার মুখের দিকে তাকিয়েছিলেন। আমি হতাশ হয়ে ঘাড় নাড়তেই তিনি দ্বিতীয় আরেকটা পেজ খুলে ধরলেন। সেই পাতাটায় একগুচ্ছ ঘাসের ছবি। ঘাসগুলোর মাথা থেকে শীষ বেরিয়েছে, সেই শীষ ভরা ছোট ছোট বীজের দানা। এই ছবিটা বরং একটু চেনা লাগলো। অনেক জলাভূমির ধারে এরকম ঘাসবন আমি দেখেছি। ডক্টর মিত্র বললেন, জ্যোতির্ময়ের পুঁথির একটা পাতাতেই এই দুটো স্কেচ ছিল,
কিন্তু প্যানাসিয়া পাতার সঙ্গে এই ঘাসের সম্পর্ক কি? ঘাসের পাতা আর পানের পাতাতে তো কোনো মিলই নেই। আরও আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই বলে তিনি ফাইলের তৃতীয় একটা পাতা খুললেন। এই ছবিটা দেখে আমি নড়ে চড়ে বসলাম। এটা গাছের নয়, একটা পাখির ছবি। আর পাখির ব্যাপারে আমি অল্প হলেও কিছুটা জানি। ল্যাম্পের আলোয় ছবিটা মন দিয়ে দেখলাম। প্যারাকিট জাতীয় কোনো পাখি, তাতে সন্দেহ নেই। মানে সোজা বাংলায় টিয়া জাতীয় কোনো পাখি। আমাদের দেশে এরকম পাখি বেশ কয়েকটা রয়েছে। তার মধ্যে অনেকগুলোকে আমরা ঘরের আশেপাশেই দেখতে পাই। যেমন গলায় কণ্ঠিওয়ালা টিয়া, ডানায় লাল ছোপওয়ালা চন্দনা, লাল মাথা ফুলটুসি। ছোট্ট লরিকিট কিংবা স্লেট রঙের মাথাওয়ালা টিয়াকে মানুষের ঘর বাড়ির কাছে দেখা যায় না, তবে ওরাও আছে। কিন্তু ভিষক রত্নমশাই এটা যে কোন জাতের টিয়ার ছবি এঁকেছেন ঠিক বুঝতে পারলাম না। তার জন্য অবশ্য আমাকে দোষ দেওয়া যায় না। ছবিতে রং না থাকলে টিয়া চেনা খুব মুশকিল। চেহারা তো সবারই প্রায় একই রকম, ওই রঙেই যা তফাৎ। তবে মনে হলো টিয়ার মতন দেখতে ওই পাখিটার আকার খুব ছোট। নাকি ভিষক রত্নমশাই ছবিটাই ছোট করে এঁকেছেন, কে জানে। ডক্টর মিত্রকে বললাম আমার ধারণার কথা। তিনি ফাইলটা মুড়ে রেখে হতাশ ভঙ্গিতে ঘাড় নাড়লেন। বললেন, একটা পাতাতেই 3টে ছবি, শুকনো পাতা, ঘাসের শীষ আর টিয়া পাখি। ডেসক্রিপশন রয়েছে শুধু প্রথমটার, সেটা নাকি পৃথিবীর সমস্ত রোগ সারিয়ে দেয়। কিন্তু বাকি দুটোর সঙ্গে তার সম্পর্কটা কি? সম্পর্কটা না থাকলে একই পাতায় 3টে স্কেচই বা করবেন কেন? আমিও এই রহস্যের মাথামুন্ডু কিছু বুঝতে পারলাম না। রাত হয়ে গিয়েছিল। ঠিক করেছিলাম পরদিন ভোরে উঠে কাজলকে নিয়ে হর্নবিলের বাসা খুঁজতে যাব। তাই আর দেরি না করে শুয়ে পড়লাম। আর সারাদিনের ক্লান্তির ফলে ঘুমিয়েও পড়লাম প্রায় সঙ্গে সঙ্গেই। আজ ভারী অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো। আলাপ হলো প্রাচীন ভারতের এক ঋষির সঙ্গে। দয়াল সত্তারের কথা বলছি। সত্যি, মানুষটাকে দেখলে আর তার সঙ্গে কথা বললে বৈদিক যুগের তপবনবাসী ঋষি ছাড়া আর কিছুই মনে হয় না। ওই রকমই শান্ত চোখের দৃষ্টি, 90 বছর বয়সেও শটান শির দ্বারা, বুক অব্দি লুটিয়ে পড়া ধবধবে সাদা দাড়ি। শুধু তার কুটিরটি তপবনের পর্ণকুটির নয়, একেবারে যন্ত্রযুগের লৌহ শকট। শুরু থেকেই বলি, প্ল্যান মতন আজ খুব ভোরে আমি আর কাজল বেরিয়ে পড়েছিলাম হর্নবিলের বাসা খুঁজতে। এই বাসার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। হর্নবিল বাসা বানায় গাছের কোটরে। গাছটা হতে হবে খুব উঁচু আর কোটরটা হতে হবে বেশ বড়। খুব পুরনো গাছ ছাড়া অমন উচ্চতা আর অমন কোটর কোথায় বা পাওয়া যাবে? এদিকে জঙ্গলের যত পুরনো গাছ সবই তো কাঠের জন্য কেটে ফেলা হচ্ছে। অনেকে ভাবেন একটা গাছ কেটে ফেলে তার বদলে আরেকটা গাছ লাগিয়ে দিলেই বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যায়। এর চেয়ে ভুল ধারণা যে আর কিছু হয় না, সেটা হর্নবিল পাখিরা নিজেদের প্রাণ দিয়ে প্রমাণ করে দিচ্ছে। নতুন গাছের গুঁড়িতে তো আর কোটর থাকে না, তাই আজকাল শুধু বাসা বানানোর জায়গার অভাবেই সারা পৃথিবী থেকে হর্নবিল পাখিরা হারিয়ে যেতে বসেছে। ভাগ্য ভালো, দীঘলবাড়ির জঙ্গলে এখনো বেশ কিছু অমন আদিম ও মহাদ্রুম বেঁচে বর্তে রয়েছে। কিন্তু তারা রয়েছে প্রায় 40 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে। ঠিক কোন গাছটায় আমার দেখা সেই গ্রেট হর্নবিলের জোড়া বাসা বাঁধবার জন্যে কাঠকুটো নিয়ে গেল, কেমন করে বুঝবো? কাজলই আমাকে ইশারায় বোঝালো, দাদুর কাছে চলো। আমিও ইশারাতেই জিজ্ঞেস করলাম, কেন রে? তাতেও চারিদিকের পাহাড়, নদী, জঙ্গলের দিকে একটা হাত ঘুরিয়ে আর একটা হাত নিজের মাথার ওপর রাখলো। বুঝলাম এই বিশাল জঙ্গলের পুরোটাই তার দাদুর মাথার মধ্যে ধরা রয়েছে। তা হতেই পারে। আমি যেমন কলকাতার কোনো গলিতে ভালো রাধাবল্লভী পাওয়া যায় আর কোথায় বা ভালো স্যুট বানাবার ওস্তাগর সবকিছুই জানি, সেরকম তিনিও এই জঙ্গলের খুঁটিনাটি জানবেন, সেটাই তো স্বাভাবিক। এখানেই তো তিনি জন্মেছেন। প্রায় 85 বছর বয়স অবধি এই দীঘল বাড়িতেই কাটিয়েছিলেন। যে গাছের কোটরে একবার হর্নবিল বাসা বানায়, সেই কোটরেই বছরের পর বছর তাদের বাসা বানানো চলতে থাকে। একটা পাখির জোড়া মরে গেলে তাদের পরের জেনারেশন সেই কোটরের দখল নেয়। কাজেই এরকম হতেই পারে যে এখান থেকে চলে যাওয়ার আগে দয়াল সর্দার যে কোটরগুলোতে হর্নবিলের বাসা দেখে গিয়েছিলেন, তারই কোনো একটায় আমার দেখা পাখিগুলো বাসা বাঁধতে শুরু করেছে। আমি আর তাই আপত্তি করলাম না। কাজলকে বললাম, চল তোর দাদুর সঙ্গে আলাপ করে আসি।
আগেই শুনেছিলাম তিনি মালগাড়ির কামরার মধ্যে ঘর বেঁধেছেন, তবু প্রথম যখন ঘরটা দেখলাম তখন ভারী অবাক হলাম। কেউ বলে না দিলে জঙ্গলের মধ্যে মালগাড়ির কামরাটাকে খুঁজে বার করা অসম্ভব। দুদিকে বড় বড় গাছের সারি, মাথার ওপরে লতার চাঁদোয়া, তারই নিচ দিয়ে মিটার গেজের রেল লাইন চলে গেছে হাতিবাড়ির দিকে। লাইনটার একদম গোড়ায় দাঁড়িয়ে রয়েছে খোলা ওয়াগনটা, লোহার সিন্দুকের মতন একটা কামরা। একদিন ওই কামরা বোঝাই করে দিঘলবাড়ি থেকে আলিপুরদুয়ার অবধি ডোলোমাইট পাথর নিয়ে যাওয়া হতো। এখন তার ভেতর বাঁশ, কাঠ আর শুকনো পাতা দিয়ে গড়ে তোলা হয়েছে একটা কুঁড়ে ঘর। মাটি থেকে কামরার দরজা অবধি একটা কাঠের মই ঠেকানো রয়েছে। ওই মইটা তুলে নিলেই ঘরটা বন্য জন্তুদের হাত থেকে পুরোপুরি সুরক্ষিত। তাছাড়া এসব জায়গায় বর্ষাকালে প্রায়ই বন্যা হয়ে যায়, তখনও মালগাড়ির উচ্চতা ঘরটাকে বাঁচায়। মনে মনে স্বীকার করলাম, দয়াল সর্দার ঘর বানাবার জায়গাটা খারাপ পছন্দ করেননি। ওই মই বেয়েই কাজলের পেছন পেছন ঘরে ঢুকলাম। দয়াল সর্দারকে কেমন দেখলাম সে তো শুরুতেই বলেছি। আরও অদ্ভুত লাগলো তার কথা শুনে। আমার ধারণা ছিল শিকারী জাতের লোক যখন, তখন বনের পশু পাখিদের বোধহয় কুমড়ো কচুর মতন দেখেন, মারো আর খাও, এটাই বোধহয় সম্পর্ক। কিন্তু দুটো কথা বলেই বুঝলাম পশু পাখিদের তিনি যতটা ভালোবাসেন অতটা আমার পক্ষেও সম্ভব নয়। একটা সময় কথা বলতে বলতে আমরা মই বেয়ে ঘরের বাইরে নেমে এলাম, আর দয়াল সর্দারকে ঘরের বাইরে দেখা মাত্র গাছ থেকে যত রকমের পাখি, কাঠবেড়ালি, এমনকি একজোড়া বুনো খরগোশ অবধি লাফাতে লাফাতে এসে তাকে ঘিরে ধরল। তিনিও ধুতির খুঁট থেকে বাদামের মতন কি যেন মুঠোয় ভরে ওদের দিকে ছুঁড়ে দিতে লাগলেন। পাখি আর কাঠবেড়ালিগুলো তার সারা শরীর জুড়ে খেলা করে বেড়াচ্ছিল। এর পরেও যদি তপবনের ঋষির কথা মাথায় না আসে, তাহলে তো বলতে হবে আমার মাথায় গন্ডগোল আছে। দয়াল সর্দার বললেন তিনি পশু পাখিদের কথা বুঝতে পারেন, তারাও নাকি দয়াল সর্দারের কথা বোঝে। কথাটা অবিশ্বাস করলাম না। হর্নবিলের বাসার কথা বলতে তিনি এক কথায় আমার সঙ্গে যেতে রাজি হয়ে গেলেন। কাজলও আমাদের সঙ্গে চলল। ও অবশ্য বেশি দূর যাবে না, কারণ ডক্টর মিত্রের বাসায় ফিরে গিয়ে ওকে আবার রান্না বান্না করতে হবে। আমরা তিনজন বনের পথ ধরে হেঁটে চললাম। চলতে চলতে অবধারিতভাবেই প্যানাসিয়া প্রসঙ্গ এলো। আমি বললাম, শুনেছি আপনি নাতির অসুখ সারাবার জন্য এই জঙ্গলে পড়ে আছেন। তিনি হাসলেন, বললেন, জঙ্গলে আবার আলাদাভাবে কি পড়ে থাকবো? জঙ্গলই তো আমাদের মা, জঙ্গলের বুকেই তো আমরা থাকি। হ্যাঁ, বলতে পারেন নিজের আত্মীয়দের থেকে দূরে পড়ে আছি। আমি বললাম, দুঃখিত, আমার আসলে কথাটা বলাটা ভুল হয়ে গেছে, কিন্তু আপনি নাকি এক আশ্চর্য পাতার খবর জানেন যার রস পেটে গেলে যে কোনো অসুখ সেরে যায়। তিনি বললেন, ঠিকই শুনেছেন, অমৃত পাতা। আমাদের জাতের লোকেরা ওই পাতাকে দেবতার দান বলে মানে। দয়াল সর্দার গল্প করতে করতে বললেন, অমৃত পাতার ম্যাজিকের অন্তত একটা উদাহরণ তিনি ছোটবেলায় দেখেছেন। লেপার্ডের থাবার ঘায়ে তাদের গ্রামের একটা ছেলের পায়ে গ্যাংগ্রিন হয়ে যায়। তখন গ্যাংগ্রিনের মানে ছিল অবধারিত মৃত্যু। কিন্তু সেই সময় গাঁয়ের যিনি মোড়ল ছিলেন তিনি একাই বেরিয়ে পড়েন অমৃত পাতার খোঁজে। তারপর সেই অমৃত পাতা রোজ একটা করে চিবোনোর ফলে 7 দিনের মধ্যে ছেলেটার পায়ের বিষাক্ত ঘা একেবারেই পরিষ্কার হয়ে যায়। তার কথা শেষ হওয়ার পর আমি বললাম, দুটো জিনিস আমার জানতে ইচ্ছে করছে, বলবো? বলুন। অমৃত পাতার খোঁজে মোড়ল মশাই একা গিয়েছিলেন কেন? সেটাই বরাবরের নিয়ম। শুধু গাঁয়ের মোড়লরাই জানবেন কোথায় ওই পাতা পাওয়া যায়। মৃত্যুর সময় এক মোড়ল মশাই পরবর্তী মোড়লের কানে কানে বলে দিয়ে যান অমৃত পাতার হদিশ। এই গোপনীয়তা না থাকলে সকলে মিলে ওই পাতার উৎসকে নষ্ট করে দিত, তাই না? আমি বললাম, হ্যাঁ, সে কথা ঠিক। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নটা করি। আপনার 90 বছরের জীবনে মাত্র একবারই কেন দেখেছেন ওই আশ্চর্য পাতার গুণ? আপনাদের মোড়ল মশাই যখন ইচ্ছে নিয়ে আসতে পারতেন না ওই পাতাটা? দয়াল সর্দার বিষণ্ণ গলায় বললেন, অমৃত পাতা যে সব সময় পাওয়া যায় না বাবু, বছরের পর বছর অপেক্ষা করে থাকতে হয় তার জন্যে। সে যে কখন ফুটবে সে কথা কোনো মানুষই জানে না, মোড়লও না। না হলে আমি বা কেন 2 বছর ধরে এখানে অপেক্ষা করে বসে আছি বলুন? বললাম, তাহলে যখন ফুটবে তখন সেই গাছকে চিনবেন কেমন করে? মানে কেমন করে বুঝবেন এত বড় জঙ্গলের মধ্যে কোথায় অমৃত গাছের চারা ফুটলো? আপনি তো মোড়ল নন।
দয়াল সর্দার বললেন, জানি না পারবো কিনা, তবে আমাদের গাঁয়ের মেয়েরা ঘরের দেওয়ালে অমৃত পাতার ছবি এঁকে রাখে। আমরা বিশ্বাস করি এতে ঘরে অসুখ বিসুখ ঢোকে না। শুধু দেওয়ালেই নয়, তুলট কাগজের পটেও ওই অমৃত পাতার ছবি এঁকে ঠাকুরের আসনে ওরা রেখে দেয়। সেরকম একটা পট সঙ্গে নিয়ে এসেছি, ছবি দেখে গাছের পাতা মিলিয়ে নেব। তিনি কাজলকে ইশারা করলেন একটা কিছু নিয়ে আসার জন্যে। কাজল এক দৌড়ে কামরা ঘরের ভেতর থেকে একটা গুটিয়ে রাখা কাগজ নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিল। খুলুন, দয়াল সর্দার বললেন। মোড়কটা খুললাম এবং যা দেখলাম তাতে অনেকক্ষণ আমার মুখ দিয়ে কথা সরল না। জ্যোতির্ময় ভীষগরত্ন তার পুঁথিতে সাদায় কালোয় যে ছবি এঁকেছিলেন, এখানে মোটামুটি সেই ছবিটাই রং দিয়ে আঁকা। হয়তো গ্রামের মেয়ের অপটু হাতের আঁকা বলে ডিটেলসটা একটু কম এসেছে, তবু রোঁয়ায় ঢাকা পান পাতার মতন পাতাটাকে চিনতে কোনোই অসুবিধা হচ্ছে না। পাতাটার ছবি দেখে আমি অবাক হইনি, অবাক হয়েছিলাম তার দুপাশের দুটো ছবি দেখে। একটা ঘাসের শীষ আর একটা টিয়া পাখি। ঘাসের রং কখনো ওরকম টকটকে লাল হয় না, আর ওই রকম ময়ূরকণ্ঠী রঙের টিয়া পাখিও রূপকথার বইয়ের বাইরে দেখা যায় না। বোঝাই যাচ্ছে গান শুনে যে মেয়েটা ছবি এঁকেছে তার আঁকার মধ্যে নিজের কল্পনার রংটা মিশে গেছে। তবু অমৃত পাতার সঙ্গে ঘাসের শীষ আর টিয়া পাখির সম্পর্ক এই পটচিত্র থেকে আবার প্রমাণিত হলো। আমি ছবিটার দিক থেকে চোখ না সরিয়েই দয়াল সর্দারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দয়ালজি, এই ছবি দুটোর মানে কি, এই যে ঘাসের শীষ আর টিয়া পাখি? দয়াল সর্দার নিজেও ঝুঁকে পড়ে ছবিটা ভালো করে দেখলেন, তারপর বললেন, ঠিক বলতে পারবো না বাবুজি, সব কিছুর কি আর মানে থাকে? আপনারা লক্ষ্মীর আলপনায় ধানের শীষ আঁকেন না? আমি তো জন্ম থেকেই যখনই অমৃত পাতার ছবি দেখেছি তখনই তার দুপাশে অমন ঘাসের শীষ আর টিয়া পাখির ছবি দেখেছি। টিয়া পাখিটাকে ওই অমৃত পাতার বাহন অনেকে বলে। টিয়া পাখি ওই পাতা দেবতার বাহন? কথাটা শোনার পর থেকেই কি যেন একটা মনে পড়ব করেও মনে পড়ছিল না। কিছুক্ষণ চেষ্টা করার পর হাল ছেড়ে দিয়ে পটচিত্রটা কাজলের হাতে ফিরিয়ে দিলাম। পরের কয়েকটা দিন আমার নিজের কাজ নিয়ে মেতে উঠেছিলাম। প্যানাসিয়ার কথা তাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। দয়াল সর্দারের কল্যাণে খুঁজে পেয়েছিলাম হর্নবিলের বাসা। আকাশ ছোঁয়া এক ওদলা গাছের একেবারে মাথার কাছে একটা কোটরে সেই হর্নবিল পাখি দুটো বাসা বানাতে শুরু করেছিল। আমি জানতাম কোটরের ভেতর খড় কুটো বেছানো একটা বিছানা বানানো শেষ হলেই মা পাখিটা ওই বাসায় ঢুকে পড়বে। তারপর নিজের বিষ্ঠা দিয়ে কোটরের মুখটায় তুলে দেবে একটা শক্তপোক্ত দেওয়াল। সেই দেওয়ালের গায়ে থাকবে ছোট্ট একটা ফুটো। পরের 2 মাস ওই বন্ধ কোটরে বসে মা পাখি ডিমে তা দেবে, আর বাবা পাখি ওই ছোট ফুটোটার মধ্যে দিয়ে বাইরে থেকে মা পাখির ঠোঁটে খাবার গুঁজে দিয়ে তাকে বাঁচিয়ে রাখবে। 2 মাস বাদে ডিম ফুটে ছানা বেরোবে, তখন মা পাখি দেওয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসবে। তারপর মা পাখি আর বাবা পাখি দুজনে মিলে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসবে। এই রকমই চলবে যতক্ষণ না বাচ্চাগুলো বড় হয়ে উঠতে না শেখে। এই পুরো ঘটনাটা ভিডিওতে তুলে রাখার জন্য কাজলের সাহায্য নিয়ে আমাকে কাছাকাছি একটা গাছের ওপর মাচা বানাতে হলো, আর সেই মাচার ওপর বেশ শক্তপোক্ত লুকোনো একটা ঘর। ভোরবেলায় ব্যাগে কিছু শুকনো খাবার, জলের বোতল আর ক্যামেরা নিয়ে ওই মাচা ঘরে গিয়ে ঢুকে পড়তাম। নামতাম বিকেলবেলায়। পাখি দুটো কোটরের পাশে একটা ডালে যখন সমস্ত কাজ শেষ করে ডানা মুড়ে বসত, তখন পাখি দুটো আমাকে দেখতে পেত না, কিন্তু আমি দিব্যি ওদের বাসা বানানোর প্রত্যেকটা স্টেজের ছবি তুলে যাচ্ছিলাম। এর মধ্যেই একদিন একটা কাণ্ড হলো। সেদিন হর্নবিলদের কাণ্ড কারখানা দেখতে দেখতে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। মাচা থেকে যখন নামলাম তখন অন্ধকার ঘন হয়ে এসেছে। ঘরে ফেরার সময় একটা দাঁতাল হাতির মুখোমুখি পড়ে গেলাম। এই দলছুট দাঁতালগুলো বেশ খ্যাপাটে হয়, বিনা কারণেই মানুষকে চার্জ করে। এদের ইংরেজিতে বলা হয় রাফ এলিফেন্ট। পাশে চলা সরু রাস্তার একটা বাঁক ঘুরতেই একদম ওটার মুখোমুখি পড়ে গেলাম। আতঙ্কিত হয়ে দেখলাম হাতিটার কান দুটো মাথার পেছনে লেপ্টে গেছে, সুর গুটিয়ে নিয়েছে দাঁতের নিচে। এই সবই চার্জ করার পূর্ব লক্ষণ। হাতির সঙ্গে দৌড়ে পারা যায় না, বিশেষত যেখানে আমরা আর তার মধ্যে মাত্র 15 ফুটের তফাৎ। আমি মৃত্যুর জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ খুব শান্ত গলায় একটা ঢাক ভেসে এলো, শিবা।
শিবা, শিবা। ডাকটা আসছিল হাতিটার পেছন দিক থেকে। হাতি শরীরের আড়ালের জন্যই আমি মানুষটাকে দেখতে পাচ্ছিলাম না। আবার সেই ডাক, শিবা, 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 চলে আয়, চলে আয়। আশ্চর্য ব্যাপার, সেই ডাক শুনে হাতিটা হঠাৎ আমাকে খুন করার মতলব ছেড়ে পেছনে ফিরল। যিনি ওকে ডাকছিলেন, এবার তাকে আমি দেখতে পেলাম, দয়াল সর্দার। খ্যাপা হাতিটা মাথা নাড়াতে নাড়াতে গিয়ে দাঁড়ালো তার সামনে। তিনি কি বললেন জানি না, শেষ একবার একটা হুঙ্কারে আমাদের বুক কাঁপিয়ে দিয়ে সেই খ্যাপা হাতি হুড়মুড় করে রাস্তা ছেড়ে বনের মধ্যে ঢুকে গেল। মৃত্যুর মুখ থেকে সদ্য ফিরে এসে আমার তখন আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না, সমস্ত শরীর কাঁপছিল। আমি সেই ধুলোয় ভরা কাঁচা রাস্তার ওপরেই বসে পড়েছিলাম। দয়াল সর্দার এসে আমার হাত ধরে টেনে তুললেন, বললেন, আর কখনো এরকম দেরি করবেন না, জঙ্গলকে সম্মান দিয়ে চলবেন, তা না হলে সে কিন্তু প্রতিশোধ নিয়ে নেবে। আমি হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করলাম, বুনো হাতিও আপনার কথা শোনে? তিনি হাসতে হাসতে বললেন, সব হাতি শোনে না, হে তো পাড়ার মস্তান, এখানেই থাকে, তাই আমাকে চেনে, আমার কথা শোনে। তারপর থেকে আমি আর বাড়ি ফিরতে দেরি করিনি। 7টা দিন কেটে গেল। এই কদিন আমি আমার মতন ধনেশ পাখির ছবি তুলেছি। দয়াল সর্দার আর ডক্টর সব্যসাচী মিত্র নিজেদের মতন করে প্যানাসিয়া কিংবা অমৃত পাতা খুঁজে বেরিয়েছেন। তবে বেশিরভাগ সময় সব্যসাচী মিত্রকে দেখেছি একটু দূর থেকে দয়াল সর্দারের ওপর নজর রাখতে। তিনি নিশ্চয়ই জানেন তার শহুরে চোখকে সেই অমৃত পাতার গাছ ফাঁকি দিতে পারে, কিন্তু অরণ্যচারী দয়াল সর্দারের চোখকে ফাঁকি দিতে পারবে না। তিনি কি তখন দয়াল সর্দারের কাছ থেকে সেই পাতাটা কেড়ে নেবেন? কিছুই অসম্ভব নয়। পরশু রাতেই খাওয়া দাওয়ার পর যখন আমি আর ডক্টর মিত্র বারান্দায় বসেছিলাম, তখন তাকে প্রশ্ন করেছিলাম, সত্যিকারেই যদি এরকম কোনো প্যানাসিয়া খুঁজে পাওয়া যায় তাহলে কি হবে? তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, লাল হয়ে যাব। কথাটা আমার কানে ভীষণ খারাপ শুনিয়েছিল। একজন বিজ্ঞানীর মনে কি পয়সার কথাটাই প্রথম আসবে? প্যানাসিয়া মানুষের জীবনকে কিভাবে বদলে দিতে পারে সেটা ভাববেন না? গতকাল রাতে ডক্টর মিত্র আমাকে বললেন, নীল, পরশু এশিয়াটিক সোসাইটিতে আমার একটা সেমিনার অ্যাটেন্ড করতে হবে। তাছাড়া আমার আন্ডারে যে কজন স্টুডেন্ট পিএইচডি করছে তাদের পড়াশোনাটাও একটু দেখিয়ে দিয়ে আসতে হবে। আমি তাই আগামীকাল 1 সপ্তাহের জন্য কলকাতা ফিরে যাচ্ছি। আমি বললাম, আমিও কি তাহলে? উনি হাহা করে উঠলেন, বললেন, আরে আমি কি তোমাকে ঘর ছাড়তে বলেছি নাকি? তুমি যেমন আছো থাকো, চাল ডাল মশলাপাতি এখনো যা আছে 10 দিন হেসে খেলে চলে যাবে। আর আমি যখন ফিরবো তখন তো আবার স্টোর কিনে নিয়েই ফিরবো। ওইসব বই আনবার জন্যে আমার সঙ্গে 2টো ছেলেও থাকবে, তোমার কোনো চিন্তা নেই। তারপর আমার দিকে ঝুঁকে পড়ে গলা নামিয়ে বললেন, তুমি থাকলে বরং আমার একটু সুবিধেই হবে। এর আগে যতবার এইভাবে দিঘল বাড়ি ছেড়ে গিয়েছি ততবারই মনে আমি খুব টেনশন নিয়ে গিয়েছি। সারাক্ষণ চিন্তা করতাম দয়াল সর্দার প্যানাসিয়া নিয়ে আবার চম্পট দেবে না তো। এবার আমি নিশ্চিন্তে যেতে পারবো, কারণ তুমি তো রইলে। একটু বুড়োর ওপর নজর রেখো, বুঝলে? এমনিতে লোকটা খুব সরল, কিছু খুঁজে পেলে তোমাকে নিশ্চয়ই বলবে। তুমি লোকেশনটা একটু মনে রাখবে, যাতে আমি ফিরলে আমাকে দেখিয়ে দিতে পারো। তারপরে যা করতে হবে সেটা আমিই করব। শেষ কথাটা বলবার সময় ডক্টর সব্যসাচী মিত্রের সৌম্য মুখটা হঠাৎই কেমন যেন ভেঙে চুরে শয়তানের মতো হয়ে গেল, নাকি আমারই চোখের ভুল, কে জানে। আমার দিঘল বাড়ি পৌঁছানোর 5ম দিনে ডক্টর সব্যসাচী মিত্র কলকাতায় ফিরে গেলেন। আর সেই দিনই সন্ধেবেলায় আমি মাচা থেকে নামার সময় পড়ে গিয়ে বিচ্ছিরিভাবে পা মচকালাম। অতএব 6 নম্বর দিনটা আর ধনেশ পাখির ছবি তুলতে যেতে পারলাম না, বাড়িতেই বসে রইলাম। দয়াল সর্দার মচকানোর জায়গাটায় কি একটা পাতার রস গরম করে মাখিয়ে দিয়ে কলা পাতার মতন আরেকটা পাতার টুকরো দিয়ে জড়িয়ে বেঁধে দিয়েছিল। এমনই আশ্চর্য সেই চিকিৎসা যে দুপুরের মধ্যে দেখি ফোলা টোলা সব কমে গিয়েছে। অল্প অল্প ব্যথা তখনও ছিল, তাই জঙ্গলের দিকে পা বাড়ালাম না। কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পর কাজল একটা ছিপ নিয়ে এসে যখন আমাকে ইশারায় মাছ ধরতে যাওয়ার ডাক দিল, তখন না যাওয়ার কোনো কারণই দেখতে পেলাম না। সত্যি কথা বলতে কি, ঘরে শুয়ে থাকতে খুবই বোর লাগছিল। তার সঙ্গে একটু বেরোবার সুযোগ পেয়ে আমি বাঁচলাম। ওর দাদুর মতন নিশ্চয়ই নয়, কিন্তু কাজলও দেখলাম এই জঙ্গলকে ভালো মতনই চেনে। জানোয়ারদের পায়ে পায়ে তৈরি হওয়া সুঁড়িপথ ধরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরতে ঘুরতে হঠাৎই ও আমাকে নিয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেল যে জায়গাটায় আমি আগে কোনোদিনও আসিনি।
এখানে বিশাল গাছেদের আড়ালে লুকিয়ে রয়েছে ছোট একটা লেক। তার জলের রং ঘন নীল। লেকের পাড়ে অনেকটা পরিষ্কার ঘাস জমি, সেখানে নানা রঙের ঘাস ফুল ফুটে আছে। জায়গাটার সৌন্দর্য ভাষায় বোঝানো যায় না। কাজল লেকের এক কোনায় চার ছড়িয়ে মাছ ধরতে বসে গেল। আমি পাড় বরাবর পায়চারি করতে করতে গুনগুন করে গান গাইছিলাম। একটু বাদে বাদেই হাওয়ার ভেতর দিয়ে ছিপ টানবার সাঁই সাঁই শব্দ আর তার সঙ্গে কাজলের উল্লাস ধ্বনি কানে আসছিল। তার মানে মাছ মন্দ উঠছে না। কিছুক্ষণ পায়চারি করার পর মনে হলো এতটা বাড়াবাড়ি করাটা ঠিক নয়। কালকেই পায়ে এত বড় চোট লেগেছিল, আজই আবার এতটা হাঁটাহাঁটি করা ঠিক হচ্ছে না। আমি একটা পাথরের উপর পা ছড়িয়ে বসে পড়লাম। যেখানটায় বসেছিলাম ঠিক তার পেছন দিকেই লেকের উঁচু পাড় ঢালু হয়ে মিশেছিল বনের গাছপালার সঙ্গে। আমি সাবধানতা হিসেবেই একবার ঘাড় ঘুরিয়ে দেখে নিতে গেলাম যে ওই জঙ্গল লাগোয়া জায়গাটায় সাপ খোপ আছে কিনা। সাপ দেখতে পেলাম না, তবে যা দেখলাম তাতে পায়ের ব্যথা ভুলে লাফ মেরে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম এক রকমের ঘাসে পুরো জমিটা ঢাকা পড়ে গেছে। সেই ঘাসের মাথায় লম্বা লম্বা শীষ, শীষের গায়ে ছোট ছোট বীজের দানা, আর পাতা, শীষ, বীজ এই সব কিছুরই রং লাল, আলতার মতন টকটকে লাল। আমি অবাক হয়ে দেখছিলাম সেই ঘাস দিয়ে বোনা প্রকৃতির লাল কার্পেট। একেবারে কপাল জোরেই এখানে পৌঁছে গিয়েছি, না হলে লেকের উঁচু পাড় আর জঙ্গলের মাঝখানে ওই একফালি জমিটার অবস্থান এমনই যে 10 হাত দূর থেকেও দেখতে পাওয়া অসম্ভব। কিন্তু সে তো মানুষের কথা, আর যাদের দেখার তারা ঠিকই দেখেছে। পুরো জমিটা জুড়ে যেন পশু, পাখি আর পতঙ্গদের মেলা বসে গেছে। দুটো হরিণ এমন মন দিয়ে ওই লাল ঘাস খেয়ে যাচ্ছে যে এত কাছে যে আমি এসে দাঁড়িয়েছি সেদিকে খেয়ালই নেই। বাদামি কাঠবেড়ালির দল ঘাসের শীষগুলোর ওপর চড়ে দানা খাচ্ছে। অজস্র মুনিয়া পাখিও ওই একই কাজে ব্যস্ত। আর ভোমরার মতন নানান রকমের পোকার তো শেষই নেই। একবার লেকের অন্য পাড়ের দিকে তাকালাম, দেখলাম কাজলের সমস্ত মনোযোগ এখন ছিপের ফাতনার দিকে, আর কিছুইও দেখছে না। আমি ঘাস জমিটার পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর সাবধানে একটা শীষের গা থেকে কয়েকটা বীজ ছাড়িয়ে এনে মুখে পুড়ে দাঁতের আলতো চাপ দিলাম। সঙ্গে সঙ্গে মিষ্টি রসে আমার মুখ ভরে গেল। কোনো ঘাসের বীজ যে এমন সুস্বাদু আর সুগন্ধি হতে পারে তা আমার ধারণাই ছিল না। কিন্তু রোমশ পানপাতার মতন কোনো পাতা আমি ত্রিসীমানায় দেখতে পেলাম না। তা নাই পাই, তবু ওই লাল ঘাসের সঙ্গে অমৃত পাতার সম্বন্ধ যে একটা আছে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। সেই সম্বন্ধটাই এখন আমাকে খুঁজে বার করতে হবে। আমি আবার পায়ে পায়ে উঠে এলাম লেকের ধারে। তারপর একটা চক্কর দিয়ে কাজলের পেছনে গিয়ে দাঁড়ালাম। বাকি সময়টা কাজলের মাছ ধরা দেখেই কাটিয়ে দিলাম। সন্ধ্যের আগেই কাজল ছিপটিপ গুটিয়ে উঠে পড়ে। ইশারায় বলল, চলো ফেরা যাক। এখানে আসার সময় কিছুই খেয়াল করে দেখিনি। কাজলের পেছন পেছন অন্ধের মতো চলে এসেছিলাম। ফেরার সময় কিন্তু কোথায় কখন কোন দিকে বাঁক নিচ্ছি সব মুখস্থ করতে করতে ফিরলাম। এরপর থেকে আমি একাই ওই লেকে পৌঁছতে পারবো। পরের 2 দিন হর্নবিল দেখতে যাওয়ার নাম করে ওই লেকের ধারে গিয়ে বসে রইলাম। কিছুই ঘটল না। 3য় দিন সকালে গিয়ে দেখলাম ওরা এসেছে, ওই ময়ূরকণ্ঠী রঙের টিয়া পাখিগুলো। তখন সকালের আলোয় লাল ঘাসের বন চুনি পাথরের মতন ঝলমল করছিল। অন্যদিন যারা থাকে তারা সকলেই ছিল, সেই হরিণ, কাঠবেড়ালি, মুনিয়া আর ভ্রমরের ঝাঁক। শুধু আজ তাদের সঙ্গে যোগ দিয়েছিল 6টা টিয়া পাখি। এরকম কোনো টিয়া পাখি আমি আগে দেখিনি। এরকম কোনো টিয়া পাখির কথা আমি আগে কোনো পাখির বইতে পড়িও নি। পাখিগুলো আকারে চড়াই পাখির মতন ছোট, কিন্তু টিয়ার মতোই গোল মাথা আর বাঁকানো হুকের মতো ঠোঁটগুলো। সবচেয়ে যেটা আশ্চর্য সেটা হলো ওদের পালকের রং। দয়াল সর্দারের পটের ছবিতে যেমন দেখেছিলাম, বাস্তবে তার চেয়েও রঙিন, তার চেয়েও ঝলমলে ওই টিয়াগুলোর গায়ের পালক। ঘাসের শীষের ওপর ঝুলতে ঝুলতে ময়ূরকণ্ঠী টিয়ারা লাল ঘাসের বীজে ঠোকর মারছিল, আর মাঝে মাঝেই উল্লাসে ট্যাঁ ট্যাঁ করে ডেকে উঠছিল। কখনো একদম বিনা কারণেই আকাশে একটা চক্কর মেরে আবার এসে বসছিল ঘাসের শীষের ওপর। ওই ঘাস যেমন আমার অচেনা, এই টিয়ারাও আমার অচেনা। আমি চোখ তুলে সামনের দিকে তাকালাম। বনের গাছের মাথা পেরিয়ে যতদূর চোখ যায় পাহাড়, শুধুই পাহাড়।
ওই পাহাড়ের ঢেউ ভারতের সীমানা ছাড়িয়ে, ভুটান ছাড়িয়ে চলে গেছে রহস্যময় তিব্বত মালভূমির দিকে। তার কতটুকু আর আমরা চিনি? এমন কত অচেনা পাখি, কত অচেনা লতা পাতা ফুল যে এখনো হিমালয়ের বুকে লুকিয়ে আছে তা কে জানে। এই পাখিরাও নিশ্চয়ই হিমালয় পেরিয়েই এসেছে ওই ঘাসের বীজের টানে। ওরা নিশ্চয়ই জানে কখন, কত বছর পরে, কোথায় মাটির নিচে লুকিয়ে থাকা বীজ থেকে মাথা তুলবে লাল ঘাসের চারা। দেখতে দেখতে বড় হয়ে উঠবে, মাটির ওপরে বীজে ভরা শীষের চামড় দোলাবে 2 মাস কি বড় জোর 3 মাস। সেই 2-3 মাসের জন্যই এখানে ছুটে আসে ময়ূরকণ্ঠী টিয়ারা। এইভাবেই ওরা হাজার হাজার বছর ধরে আসছে। 1000 বছর আগেও দয়াল সর্দারের অরণ্যবাসী পূর্বপুরুষেরা ওই ঘাস দেখেছিল, ওই পাখি দেখেছিল। হয়তো অমন সুন্দর আর দুর্লভ বলেই তারা ওই ঘাস আর পাখিকে দেবতার মর্যাদা দিয়েছিল। কিন্তু কিন্তু সবার উপরে তারা স্থান দিয়েছিল অমৃত পাতাকে। সেই পাতা কোথায়? জ্যোতির্ময়ের পুঁথির 3 জনের মধ্যে 2 জন যখন উপস্থিত, তখন 3 নম্বরও কি আর দূরে থাকবে? কোথায় ফুটে উঠবে সেই অমৃতপত্র, সেই 7 রাজার স্বপ্ন প্যানাসিয়া? সারাদিন ধরে সেই 6টা পাখিকে ওয়াচ করলাম। 6টা পাখি মানে 3টে পেয়ার, একটা পুরুষ পাখি আর একটা স্ত্রী পাখিকে নিয়ে এক একটা পেয়ার। পুরুষ পাখিগুলোর গলার কাছে একটা হলুদ ছোপ আছে, মেয়ে পাখিগুলোর নেই। তাই দেখেই ওদের আলাদা করতে পারছিলাম। আমি ভেবেছিলাম হয়তো পাহাড় পেরিয়ে অমন ময়ূরকণ্ঠী টিয়ার আরও ঝাঁক এখানে এই ঘাস বনে এসে নামবে। কিন্তু না, পরের 2 দিনে আর একটাও অমন পাখি এলো না। পরিযায়ী পাখিদের স্বভাব, তারা একই সঙ্গে একই দিকে যাত্রা করে। এই যে আর কোনো ময়ূরকণ্ঠী টিয়া এলো না, এর একটাই মানে দাঁড়ায়, পৃথিবীতে অমন টিয়া আর নেই। সারা পৃথিবীতে মাত্র 6টা পাখি। আমি কি তাহলে সম্পূর্ণ হারিয়ে যাওয়ার আগে একটা প্রজাতির শেষ কয়েকটা পাখিকে দেখছি? এককালে নিশ্চয়ই ওরা সংখ্যায় অনেক ছিল, না হলে দয়াল সর্দারের জাতের লোকেরা ওদের বছরের পর বছর ধরে দেখেছিল কেমন করে? আজকে ওরা হারিয়েই বা যাচ্ছে কেন? সে কি ওই লাল ঘাসগুলো হারিয়ে যাচ্ছে বলে? তাই হবে, পরিবেশ বদলাচ্ছে, বাড়ছে বাতাসের তাপমাত্রা, গলে যাচ্ছে গ্লেসিয়ার, আর তার সঙ্গেই প্রতিদিন কত ঘাস, কত লতা, অর্কিড, প্রজাপতি মুছে যাচ্ছে প্রকৃতির কোল থেকে। হয়তো লাল ঘাসও সেরকমই এক লাজুক প্রজাতি, বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে যে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারেনি। কমতে কমতে পিছু হটতে হটতে এখন এসে ঠেকেছে এই লেকের ধারে এক টুকরো জমিতে। আর সেই এক টুকরো জমিতেই এখন মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে 6টা ময়ূরকণ্ঠী টিয়া। তৃতীয় দিন ওখানে যেতে পারিনি, কারণ আমার ধনেশ পাখিরাও একটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছিল, বাসার দরজা সিল করার কাজ। সেই ছবিটা তুলে রাখা ভীষণ জরুরি ছিল আমার কাছে, যদিও মন পড়েছিল ওই লেকের দিকে। 4র্থ দিন সকাল হতে না হতেই তাই লেকের ধারে চলে গেলাম। আর গিয়েই যা দেখলাম তাতে মনটা খুশিতে ভরে উঠল। দেখলাম ময়ূরকণ্ঠী টিয়ারা বাসা বাঁধার উদ্যোগ নিচ্ছে। লেকের ধারে 3টে আলাদা আলাদা গাছের কোটরে ওরা বারবার মুখে খড়কুটো নিয়ে উড়ে যাচ্ছে। পরদিন আমি, কাজল আর দয়াল সর্দারকে সঙ্গে করে নিয়ে গেলাম লেকের ধারে। দেখালাম লাল ঘাসের জঙ্গল আর ময়ূরকণ্ঠী টিয়াদের বাসা বাঁধার উদ্যোগ। দয়াল সর্দার আনন্দে আমাকে জড়িয়ে ধরে বারবার আশীর্বাদ করতে শুরু করলেন। তার বিশ্বাস এতটা যখন সত্যি হয়েছে, তখন অমৃত পাতাও আমাদের কাছে ধরা দেবে। কিন্তু কিভাবে তা তিনি জানেন না। কিন্তু একটা অস্বস্তি কিছুতেই আমার মনকে ছেড়ে যাচ্ছিল না। কি যেন একটা জানা জিনিস ভুলে যাচ্ছি। এই যে হঠাৎ করে এক জায়গায় একটা মরশুমি ঘাসের মাথা চারা দেওয়া, তার সঙ্গে নেমে আসা টিয়ার ঝাঁক, কোথায় যেন এমন কিছু পড়েছিলাম, নাকি কারোর মুখে শুনেছিলাম এমন গল্প। ঠিক করলাম একবার সুরজিৎ দাকে ফোন করব। সুরজিৎ সান্যাল একজন নামকরা অর্নিথোলজিস্ট, মানে পক্ষী বিজ্ঞানী। এখন বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে গবেষণা করছে। ও আসলে কিন্তু আমাদের বরানগরেরই মানুষ। যতদিন কলকাতায় ছিলেন প্রায় তার বাড়িতে চলে যেতাম। উল্টে পাল্টে দেখতাম পাখির ওপর অজস্র বই আর ম্যাগাজিন। সুরজিৎ দাই আমাকে গল্পের ছলে পক্ষী বিজ্ঞানের অ আ ক খ শিখিয়েছিলেন। সেই জন্যই পরদিন আর কোথাও না গিয়ে চড়াই বেয়ে পাহাড়ের ওপর উঠতে শুরু করলাম, হাতে খোলা মোবাইল। আন্দাজ 500 ফিট উঠে যাওয়ার পর একটা জায়গায় হঠাৎ বেশ পরিষ্কার টাওয়ার ধরতে পারলাম। ওখানে চারিদিকের গাছপালা বেশ হালকা, পাহাড়ের দেওয়ালও দূরে সরে গিয়েছিল। হয়তো সেই জন্যেই সিগন্যাল আসছিল। ভাগ্য ভালো, এক চান্সেই সুরজিৎ দাকে পেয়ে গেলাম। আমার গলা পেয়ে বললেন, কি রে নীল, খবর কি? আছিস কোথায় এখন? দাদাকে সংক্ষেপে আমার প্রজেক্ট হর্নবিলের কথা বললাম।
শুনে খুব খুশি হলেন, কয়েকটা প্রয়োজনীয় পরামর্শও দিলেন। আমি বললাম, সুরজিৎ দা, আরেকটা ব্যাপারে তোমাকে ফোন করেছিলাম। আচ্ছা, একটা জায়গায় হঠাৎ এক রকমের ঘাস জন্মাচ্ছে আর তার দানা খাওয়ার জন্য বহু দূর থেকে ছুটে আসছে পাখির ঝাঁক, এরকম একটা ঘটনা তুমি কি আমাকে বলেছিলে? দাদা ফোনের মধ্যে হৈ হৈ করে উঠল, বলল, আরে তুই তো দেখছি স্প্লেন্ডিড প্যারাকিটের কথা বলছিস, সাউথ অস্ট্রেলিয়ার পাখি, দারুণ কালারফুল। আমি বললাম, আচ্ছা ময়ূরকণ্ঠী রং কি? সুরজিৎদা বলল, ধুর, ওরকম কোনো রঙের টিয়া আছে বলে তো জানি না, তবে তুই যেরকম বলছিলিস ওই স্প্লেন্ডিড প্যারাকিটরা ঠিক ওই রকমই করে। সাউথ অস্ট্রেলিয়া তো মরুভূমির দেশ, কিন্তু কখনো কোথাও এক পশলা বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে সেখানে একটা প্রাণের মেলা বসে যায়। বৃষ্টির জল পেয়ে শুকনো মাটি ফুঁড়ে মাথা তোলে ঘাসের বন, দেখতে দেখতে ফুলে আর বীজে একেবারে ভরে যায় সেই সব ঘাসের শীষ। কীটপতঙ্গরা ভিড় জমায়, তাদের খেতে ছুটে আসে গিরগিটি আর টিকটিকি, আর তাদের পেছন পেছন আসে নানা জাতের সাপ। কিন্তু সব থেকে আশ্চর্য ব্যাপার, হাজার মাইল দূরে থাকলেও স্প্লেন্ডিড প্যারাকিটদের কাছেও কেমন করে যেন খবর পৌঁছে যায় যে ওখানে ঘাস গজিয়েছে। তারা যাযাবরের মতন সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। যতদিন খাওয়ার মতন ঘাসের বীজ আছে ততদিনের মধ্যেই বাসা বেঁধে ডিম পেড়ে বাচ্চা বড় করে আবার যে কোন দিকে উড়ে পালায় কে জানে। বছরের পর বছর আর তাদের ওখানে দেখতে পারি না। আবার ওরা ফিরে আসবে যখন ঘাস গজাবে তখন। আমি বললাম, সুরজিৎদা, তুমি ঠিক জানো আমাদের ভারতবর্ষে ওরকম কোনো টিয়া পাখি নেই? তিনি বেশ জোর দিয়েই বললেন, আমি যতদূর জানি নেই। এখানকার টিয়ারা সকলেই ছোটোখাটো এরিয়ার মধ্যেই ঘোরাফেরা করে। ভারত তো আর মরুভূমির দেশ নয়, এখানকার পাখিরা আর কোন দুঃখে হাজার মাইল দৌড়বে বল। তবে কি জানিস তো নীল, কোথায় যে কোন পাখি লুকিয়ে আছে সে তো আর নিশ্চিত করে বলা যায় না। এখনও 2-3 বছর অন্তর কোনো না কোনো নতুন প্রজাতির পাখি খুঁজে পাচ্ছি আমরা, বিশেষ করে ওই হিমালয়ের বনে। বাই দ্য ওয়ে, তুই এত সব খোঁজ নিচ্ছিস কেন? পরে বলবো। হতাশ মনে ফোনটা রেখে দিতে যাচ্ছিলাম, তিনি হঠাৎ আমাকে থামিয়ে দিয়ে বললেন, আচ্ছা শোন, স্প্লেন্ডিড প্যারাকিটদের ব্যাপারে না আরেকটা ইন্টারেস্টিং কথা মনে পড়ল। ওরা বাসার মধ্যে সুগন্ধি গাছের পাতা এনে রেখে দেয়, জানিস তো? বাসা তো বানায় গাছের কোটরের মধ্যে খড়কুটো দিয়ে, তাহলে ওই 2-4টে পাতা কি কাজে লাগে সে ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি ঠিক, বুঝলি? ওরা কি বাসার দুর্গন্ধ দূর করার জন্য পাতাগুলো নিয়ে আসে, কি জানি। সুরজিৎ তার এই শেষ কথাগুলো শোনা মাত্রই আমার চোখের সামনে থেকে একটা কালো পর্দা সরে গেল। জ্যোতির্ময়ের পুঁথি, দয়াল সর্দারের পটচিত্র, শুকনো পাতা, ঘাসের শীষ, টিয়া। যে সুতোটা দিয়ে এরা একসঙ্গে বাঁধা সেই সুতোটা আমি হাতের মুঠোয় ধরে ফেললাম। বললাম, রাখছি সুরজিৎদা, পরে আবার ফোন করব, এখন রাখছি। তারপরেই আমি হোঁচট খেতে খেতে উতরাই বেয়ে নামতে শুরু করলাম। দীঘল বাড়ির জঙ্গলের মধ্যে মুখ লুকিয়ে দাঁড়িয়ে থাকা সেই মালগাড়িটার সামনে গিয়ে হাঁক পাড়লাম, দয়ালজি, দয়ালজি, আমি জানি কোথায় আছে অমৃত পাতা, আমি জানি, আপনি দেখবেন তো শিগগিরই আসুন। এই নিয়ে বোধহয় 10 বার দয়াল সর্দার আমার ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ লাগালেন। আমরা এখন বসে আছি ওই ময়ূরকণ্ঠী টিয়াদের বাসা গাছের যতটা কাছাকাছি সম্ভব একটা জায়গায়। আমার ক্যামেরায় টেলি লেন্স ফিট করা আছে। ওদের বাসা বানানোর কাজ এখন প্রায় শেষ। এখন ওরা যা করছে সেই কাজটা স্প্লেন্ডিড প্যারাকিটও করে থাকে। অনেক দূরের কোনো গোপন বন থেকে 1-2 করে সবুজ পাতা ঠোঁটে করে বয়ে এনে বাসার ভেতর ঢুকে যাচ্ছে। পাতাটাকে বাসার মধ্যে রেখে দিয়ে বেরিয়ে আসছে। পাতাগুলোর আকৃতি পান পাতার মতো, যদিও সাইজে অনেক ছোট। 2 পিঠই গুঁড়ি গুঁড়ি রোঁয়ায় ঢাকা। ওই পাতার ছবি আমরা ভিষক রত্নের পুঁথির পাতায় দেখেছি দয়াল সর্দারের গ্রামের মেয়েদের আঁকা পটে। ময়ূরকণ্ঠী টিয়াদের যে ওরা অমৃত পাতার বাহন বলতো তার মধ্যে এতটুকু মিথ্যে নেই কোনো কল্পনা। দয়াল সর্দার ভিউ ফাইন্ডার থেকে চোখ সরিয়ে একটা নিঃশ্বাস ফেলে বললেন, বাবুজি, তার মানে অমৃত পাতার গাছ এই জঙ্গলে জন্মায় না, কোথাও জন্মায় তাও আমরা কেউ কোনোদিন জানতে পারবো না। আমি উত্তর দিলাম, ঠিক বলেছেন দয়ালজি, সেই জন্যেই আপনার পূর্বপুরুষেরা গাছের ছবিটা আঁকতে পারেননি, শুধু পাতার ছবি এঁকেছিলেন। আরেকজনও পারেননি, তার নাম জ্যোতির্ময় ভিষক রত্ন।
150 বছর আগে তিনি বোধহয় এই আমরা এখন যেখানে বসে আছি সেইখানে বসেই দেখেছিলেন লাল ঘাস, ময়ূরকণ্ঠী টিয়া আর তাদের ঠোঁটে করে আনা অমৃত পাতা। নিশ্চয়ই আপনার পূর্বপুরুষদের মধ্যে কেউ তাকে এই সব কিছুর হদিশ দিয়েছিলেন। দয়াল সর্দার অবাক চোখে আমার দিকে তাকালেন। আমি বললাম, হ্যাঁ দয়ালজি, সেই খাতার কপি ডক্টর মিত্রের কাছে রয়েছে। সেখানে ঠিক আপনাদের পটচিত্রের মতোই টিয়া পাখি, ঘাস আর শুকনো পাতার ছবি আছে। তিনি তো আমাকে এই খাতার কথা কোনোদিন বলেননি, আহত গলায় বললেন দয়াল সর্দার। কেন তিনি এমন করলেন? আমি তার পিঠে হাত রেখে বললাম, আমরা শহরের লোকেরা মাঝে মাঝে এরম সব খারাপ কাজ করি, ও নিয়ে আপনি ভাববেন না। আচ্ছা দয়ালজি, বলুন বাবু। ওই যে জ্যোতির্ময় ভীষক রত্নের কথা বলছিলাম, তিনি শুকনো পাতার ছবি এঁকেছিলেন, কিন্তু কেন বলতে পারবেন? শুকনো পাতা কেন, তাজা পাতার ছবি কেন নয়? দয়াল সর্দার বললেন, তার কারণ তিনি মহৎ লোক ছিলেন, জ্ঞানী লোক ছিলেন। মানে যতদিন পাখিরা বাসায় ছিল ততদিন তিনি সেই বাসায় হাত দেননি। মানুষের হাতের ছোঁয়া লাগলে পাখি সেই বাসা ছেড়ে চলে যায়, জানেন তো? তখন ডিম নষ্ট হয়, বাচ্চা নষ্ট হয়। তাই তিনি পাখিরা বাসা ছেড়ে চলে যাবার পর ওই শুকনো পাতা সংগ্রহ করেছিলেন। একটু চিন্তা করে বললাম, আপনি ঠিক বলেছেন দয়ালজি। আচ্ছা, আমরাও কি তাই করব? আমরাও তাই করব বাবু। এতদিন যখন অপেক্ষা করলাম, তখন আর 2 মাস অপেক্ষা করতে পারবো না? ময়ূরকণ্ঠী টিয়ারা তাদের বাচ্চা নিয়ে নিজেদের দেশে ফিরে যাক, তারপর আমরা ওই ছেড়ে যাওয়া বাসা থেকে শুকনো অমৃত পাতা কুড়িয়ে নিয়ে আসব। আমাদের পেছন দিক থেকে কে যেন বলে উঠল, কিন্তু আমার হাতে তো অত সময় নেই দয়াল সর্দার, আমি তো এখনই পাতা তুলব। আমি, দয়াল সর্দার আর কাজল তিনজনেই চমকে পেছন ফিরে তাকালাম। দেখলাম ডক্টর সব্যসাচী মিত্র দাঁড়িয়ে রয়েছেন। কখন যে তিনি এত নিঃশব্দে আমাদের পেছনে এসে দাঁড়িয়েছেন বুঝতেই পারিনি। আমাদের সমস্ত কথাই তিনি নিশ্চয়ই শুনেছেন। এই রাকেশ, ব্রিজেশ, ইধার আও। তিনি ঘাড় ঘুরিয়ে কাদের যেন ডাকলেন। আমরা তিনজনেই উঠে দাঁড়িয়েছিলাম। দেখলাম তার ডাক শুনে জঙ্গলের মধ্যে থেকে 2 27-28 বছরের ছেলে বেরিয়ে এলো। সম্ভবত 2 ভাই হবে। চোখ মুখ দেখলে বোঝাই যায় দুটোই পাক্কা ক্রিমিনাল। ডক্টর মিত্র তাদের আদেশ দিলেন, এই তোরা ওই গাছে উঠে পড়, কোটরের মধ্যে যা পাবি সব বার করে নিচে ফেল। আমাদের তিনজনের চোখের সামনে রাকেশ আর ব্রিজেশ তরতর করে একটা গাছে উঠে পড়ল। ওই গাছটার কোটরে যে ময়ূরকণ্ঠী টিয়া 2 বাসা বেঁধেছিল, তারা করুণ গলায় আর্তনাদ করতে করতে ওদের মাথার ওপর পাক খেতে শুরু করলো। কিন্তু তাতে কি আর ওদের আটকানো যায়? গাছের ওপর থেকে ওরা প্রথমে 4টে ছোট সাদা ডিম নিচে ছুঁড়ে ফেললো। তারপর ঘাস পাতা দিয়ে বোনা ছোট বাটির মতন সুন্দর একটা বাসা। ডক্টর মিত্র দৌড়ে গেলেন মাটিতে পড়ে থাকা বাসাটার দিকে। ঝুঁকে পড়ে ওটার ভেতর থেকে তুলে নিলেন 1 মুঠো সবুজ পাতা, অমৃত পাতা। রাকেশ আর ব্রিজেশ এগিয়ে গেল দ্বিতীয় গাছটার দিকে। এবার ওই গাছের পাখি 2 আর্তনাদ করে উঠল। আমি আর দেখতে পারছিলাম না, চোখ ফিরিয়ে নিলাম। হঠাৎ একটা চিৎকার ভেসে এলো, আরে আরে জান লেলি ভাইয়া। তারপরে রুকো পাকড়ো শয়তান কো, এই সব বলে অন্য একটা গলায় চিৎকার। মুখ ফিরিয়ে দেখি রাকেশ বলে ছেলেটা কপাল চেপে ধরে দাঁড়িয়ে আছে। তার হাতের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আর কাজলকে জাপটে ধরে রয়েছে ব্রিজেশ নামে অন্য ছেলেটা। কাজলের হাতে তখনও শক্ত করে ধরা রয়েছে একটা বড় পাথরের টুকরো। এইটা ছোঁড়বার সময় পেলে ব্রিজেশের মাথাটাও ও ফাটিয়ে দিতে পারত, কিন্তু সেটা কি আর সম্ভব হবে? কারণ পরিষ্কার দেখতে পাচ্ছি এক হাতে কাজলকে জাপটে ধরে অন্য হাতে একটা বড় ছোড়া উঁচু করে মাথার ওপর তুলে ধরেছে ব্রিজেশ। রাকেশও এগিয়ে আসছে ওদের দিকে। 2 ভাইয়ের চোখেই খুনির দৃষ্টি। এই দৃশ্য দেখে 90 বছরের শরীর নিয়ে যতটা জোরে দৌড়ানো যায় ততটাই জোরে দৌড়তে শুরু করলেন দয়াল সর্দার। তার পেছনে পেছনে আমি। আমার মাথায় তখন একটাই চিন্তা, কাজলকে বাঁচাতে হবে। ডক্টর মিত্রের বাঁ হাতে তখনও প্যানাসিয়ার পাতাগুলো মুঠো করে ধরা। সেই অবস্থাতেই তিনি ডান হাতটা ব্লেজারের বুকের কাছে ঢুকিয়ে একটা রিভলভার বার করে আনলেন। তারপর হাতটা সামনে বাড়িয়ে খুব ভালো করে টিপ করলেন দয়াল সর্দারের বুকের দিকে। পরিষ্কার বুঝতে পারলাম ভয় দেখাতে চাইছেন না, তিনি সত্যিকারেই খুন করতে চাইছেন দয়াল সর্দারকে, যাতে অমৃত পাতার হদিশটা গোপন থাকে। আর পরের টার্গেট অবশ্যই আমি। সে যাই হোক, ডক্টর মিত্রের জন্যই আমরা কাজলের কাছে পৌঁছতে পারলাম না।
কাজল যন্ত্রণায় চিৎকার করে উঠল। দেখলাম তার বাঁ হাতের ওপর দিকটায় ব্রিজেশের ছুরি বসে গেছে, রক্তে ভেসে যাচ্ছে তার পুরো শরীরটা। কিন্তু ওরা তাতেও সন্তুষ্ট নয়। রাকেশ এবার ছুরি তুলেছে, কাজলকে ওরা খুন করতে চায়। ঠিক তখনই পেছনের জঙ্গল থেকে একটা অন্ধকারের স্তূপ যেন আলগা হয়ে বেরিয়ে এলো। শাঁখের মতন আওয়াজে থরথর করে কেঁপে উঠল দিঘল বাড়ির নদী, জঙ্গল আর পাহাড়। শিবা, সেই খ্যাপা হাতি। কেমন করে যে ও দয়াল সর্দারের শত্রুদের চিনে নিল জানি না, কিন্তু সেই চিনে নেওয়ার মধ্যে কোনো ভুল ছিল না। প্রথমে ও রাকেশকে শুঁড়ে জড়িয়ে ছুঁড়ে দিল একটা পাথরের ওপর। যেভাবে রাকেশের ঘাড়টা একদিকে কাত হয়ে গেল, তাতে বুঝলাম ঘাড়টা ভেঙে গেছে। তারপর ব্রিজেশকে পায়ের নিচে ফেলে পিষে দিল। ডক্টর মিত্র হাতিটাকে লক্ষ্য করে একটা গুলি চালালেন। না চালালেই ভালো করতেন। একটা কালো ঘূর্ণির মতন শিবা তেড়ে গেল ডক্টর মিত্রের দিকে। একটা গা হিম করে দেওয়া মরণ আর্তনাদ। তারপরেই চারিদিক অদ্ভুত শান্ত হয়ে গেল। এতটাই শান্ত যে লাল ঘাসের বন থেকে ভেসে আসা ভ্রমরের গুনগুনানিও স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। শিবা ঠিক যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎই আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। লেকের ধারে তখন দাঁড়িয়েছিলাম শুধু আমি আর দয়াল সর্দার। বাকি 4টে দেহ এখানে ওখানে মাটির ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আমরা দুজনে দৌড়ে গেলাম কাজল যেখানে মাটির ওপর মুখ গুজে পড়েছিল সেইখানে। কাজল বেঁচে ছিল, কিন্তু যেভাবে তার শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল তাতে খুব বেশিক্ষণ যে বাঁচবে না সেটাও বুঝতে পারছিলাম। আমি গায়ের শার্ট ছিঁড়ে ওর কাঁধের ক্ষতটা চেপে বেঁধে দিলাম। তারপর ওকে কাঁধের ওপর তুলে নিয়ে এক পা করে ফিরে এলাম মালগাড়ির কামরার ওপর, দয়াল সর্দারের কুঁড়ে ঘরে। কি করব বুঝতে পারছিলাম না। কাজলকে এক্ষুনি যে কোনো হাসপাতালে ভর্তি করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই 16 কিলোমিটার পথ ওকে আমি একা কিভাবে নিয়ে যাব? দয়াল সর্দারের কাজলের মাথাটা কোলে নিয়ে বসেছিলেন। মাঝে মাঝে কান্না ভেজা গলায় ডেকে উঠছিলেন কাজলকে, কিন্তু কাজল সাড়া দেওয়ার মতন অবস্থায় ছিল না। হঠাৎ দয়াল সর্দারের কুঁড়ে ঘরের ঠিক বাইরে আবার সেই শাঁখের আওয়াজ। শিবা ফিরে এসেছে। কি চায় শিবা? ও কি কাজলকে ছেড়ে যেতে পারছে না? পেছন দিক থেকে একটা প্রবল ধাক্কায় পুরো কামরাটা থরথর করে কেঁপে উঠল, আর মরচে ধরা চাকাগুলো ক্যাঁচ কোঁচ করে শব্দ করে উঠল। দয়াল সর্দারের মুখের দিকে তাকিয়ে দেখি তিনি বিস্ফারিত চোখে কামরার পেছনের দিকে তাকিয়ে আছেন। আবার একটা ধাক্কা, কামরাটা সামনের দিকে অল্প গড়িয়ে গেল। দয়াল সর্দার আমাকে বললেন, কি হচ্ছে বুঝতে পারছেন বাবু? আমি ঘাড় নাড়লাম। বুঝছেন না? শিবা কাজলকে শহরের হাসপাতালে পৌঁছাবার ব্যবস্থা করে দিচ্ছে। তার মানে পুরো লাইনটাই তো ঢালু জমির ওপর দিয়ে চলে গেছে সেই হাতিবাড়ি পর্যন্ত। একবার যদি চাকার জ্যামটা ছাড়িয়ে গাড়িটাকে ঠেলে দেওয়া যায় তো পুরো রাস্তাটাই গড়গড় করে চলে যাবে। আমাদের মাথায় যেটা আসেনি সেটা ওই বুনো জন্তুটার মাথায় এসেছে। ও মাথা দিয়ে ঠেলে গাড়িটাকে লাইনের ওপর গড়িয়ে দিচ্ছে। কিন্তু থামাবো কেমন করে? দয়াল সর্দার বললেন, ও নিয়ে চিন্তা নেই, এই কামরায় এয়ার ব্রেক লাগানো আছে। আমি যখন ঘর বানিয়েছিলাম তখনই দেখে নিয়েছি। ওই চাকাটা একটু বাঁদিকে ঘোরান। আমি দয়াল সর্দারের কথা মতো কামরার সামনের দেওয়ালে লাগানো লোহার চাকাটাকে একটু বাঁদিকে ঘোরাতেই গাড়িটার স্পিড কমতে শুরু করলো। দয়াল সর্দার বললেন, এবার ডান দিকে ঘোরান। ব্রেক ছেড়ে দিলেই ঢাল বেয়ে গাড়ি নামতে শুরু করবে। কোনো চিন্তা নেই বাবু, কোনো চিন্তা নেই। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলাম দিঘল বাড়ির বনস্পতিরা ধীরে ধীরে পেছনের দিকে সরে যাচ্ছে। বুঝতে পারছিলাম এই স্পিডেও যদি যাই তাহলেও 1 ঘন্টার মধ্যেই হাতিবাড়ি পৌঁছে যাব। কিছুক্ষণের মধ্যে আমার মোবাইলে সিগন্যাল ফিরে পেলাম। মানিককে ফোন করে সব কথা বললাম। ও বলল হাতিবাড়িতে অ্যাম্বুলেন্স নিয়ে অপেক্ষা করবে। একটু বাদেই দুপাশের বনটা হালকা হয়ে এলো, আর ঠিক তখনই অনেক দূর থেকে শেষবারের মতন ভেসে এলো হাতির চিৎকার, যেন শিবা কাজলকে ডেকে বলল, ভালো হয়ে ফিরে এসো। সেবার আর দিঘল বাড়ির হর্নবিলের ওপর ডকুমেন্টারিটা শেষ করতে পারিনি। পরের বছর আবার ফিরে গিয়েছিলাম। দয়াল সর্দারকে জানিয়ে রেখেছিলাম কখন যাব। তিনি আর কাজল শুধু আমার সঙ্গে দেখা করার জন্যই ভুটান থেকে দিঘল বাড়ি এসেছিলেন। কাজলকে সম্পূর্ণ সুস্থ দেখে মনটা আনন্দে ভরে উঠল। ওকে বুকে জড়িয়ে ধরে ইশারায় জিজ্ঞেস করলাম, ভালো আছিস তো কাজল? কাজল লাজুক হেসে উত্তর দিল, ভালো আছি। আপনি ভালো আছেন কাকু? কাজল নিজের মুখে উত্তর দিল, ইশারায় নয়, কথা বলে। এই প্রথমবার শুনলাম তার গলার আওয়াজ। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর তাকালাম দয়াল সর্দারের মুখের দিকে। দয়াল সর্দার হাতের পাতায় চোখ মুছে বললেন,
হ্যাঁ বাবুজি, মিত্রবাবুর হাতের মুঠো থেকে সেই অমৃত পাতার গোছাটা বার করে নিয়েছিলাম। যখন দেখলাম কাজল ক্রমশ নেতিয়ে পড়ছে, তখন ওই পাতার রস একটু একটু করে ওর ঠোঁটে দিয়েছিলাম। সেই জন্যেই অত রক্তপাতের পরেও ছেলেটা বেঁচে গেল। তাছাড়া আর যেটা হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। ও যে কানে শোনার ক্ষমতা ফিরে পেয়েছে সেটা শিলিগুড়ির হাসপাতালেই বুঝতে পেরেছিলাম। কানে শুনতে পাচ্ছে বলেই গত 1 বছর ধরে একটু একটু করে কথা বলতেও শিখে নিয়েছে। আমরা 3জন সেদিনই সেই লেকের ধারে গিয়েছিলাম। দেখলাম লাল ঘাস এবছরও গজিয়েছে, কিন্তু ময়ূরকণ্ঠী টিয়ারা আর ফেরেনি। কাজল কান্না ভেজা গলায় বলল, ওরা আর ফিরবে না কাকু। যেখানে একবার বাসার ওপর হামলা হয়েছে সেখানে কোনো পাখি আর দ্বিতীয়বার ফিরে আসে না। আমি একটা পাথরের ওপর বসে আমার ক্যামেরা থেকে এক এক করে গত বছরে তোলা ময়ূরকণ্ঠী টিয়াদের সব কটা ছবি ডিলিট করে দিলাম। অমৃত পাতার বাহনদের কথা ভুলে যাওয়াই ভালো, কিন্তু পারবো কি ভুলতে? শেষ হলো আজকের গল্প, দিগলবাড়ির দুরন্ত দিনগুলো। আশা করি সবার ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসবো নতুন গল্প উপন্যাস নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন শ্রীময়ীর গল্প। টাটা।